আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। তোমরা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাতে হবে। জানা দাও, হ্যাঁ জানা দাও একটু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। লেট মি নো। ওকে, নাইস, পারফেক্ট। ওকে, সো তোমাদের অনেকের সাথেই কিন্তু আগেও আমার দেখা হয়েছে ক্লাসে, যারা পায়োনিয়ার ব্যাচ বা প্রোগ্রেসিভ ব্যাচে ছিলা। তোমাদের অনেকের সাথেই হচ্ছে কি আমার ক্লাসে দেখা হয়েছে, ক্লাস ছিল তোমাদের সাথে। তো আবারও দেখা হয়ে গেল। তো তোমাদেরকে একটা কথাই বলবো যে ফিজিক্সে অনেকেরই হচ্ছে ভয়টা লাগে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা আরামসে ক্লাস শেষ করব, টেনশন করার কোনো দরকার দরকার নাই। হ্যাঁ, ওকে, টেনশন করার কোনোই দরকার নাই। ওকে, অনেকেই হচ্ছে সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। অনেকেই হচ্ছে গিয়ে জিজ্ঞেস করছো কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। শোনো, আমরা তোমাদের কিন্তু কয়েকদিন পরে টেস্ট পরীক্ষা। তো টেস্ট পরীক্ষা উপলক্ষে যে সিদ্ধান্ত বা যে ডিসিশনটা নিছি সেটা হচ্ছে আমরা তোমাদের সেকেন্ড পেপার দিয়ে ফিজিক্সটা শুরু করব। সেকেন্ড পেপারের থার্মোডায়নামিক্স এই চ্যাপ্টারটা আমরা আগে দেখব। আমরা যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা, অনেক কলেজেরই হচ্ছে ফার্স্ট পেপারে সিলেবাসটা বেশি, সরি সেকেন্ড পেপারে সিলেবাসের বোঝাটা বেশি, পাশাপাশি সেকেন্ড পেপার তোমাদের পড়া হয়েছে কম। ফার্স্ট পেপার তো ধরো যে অনেক সময় ধরে আমরা পড়ি, সেকেন্ড পেপারের গুরুত্বটা আমরা কম দিই। এই কারণে আমরা সেকেন্ড পেপার দিয়ে শুরু করতেছি। আমাদের টেস্টের আগে সেকেন্ড পেপারের যে 5টা চ্যাপ্টার আছে, প্রথম 5টা চ্যাপ্টার, সেই 5টা চ্যাপ্টার আমরা একটু দেখব। ওকে, সেই 5টা চ্যাপ্টার আমরা একটু দেখবো, এবং এই 5টা চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের মোটামুটি 5 সিকিউ কমন পড়ে। ঠিক আছে, 5টা চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের মোটামুটি 5টা সিকিউ এর মতো কমন পড়ে যায়। হ্যাঁ, আমাদের কিন্তু 5টা চ্যাপ্টার থেকেই কিন্তু 5টার মতো সিকিউ কমন পড়ে যায়, বা 5টা না থাকলে অ্যাটলিস্ট 4টা সিকিউ চলে আসে প্রথম 5টা চ্যাপ্টার থেকে। সেই প্রথম 5টা চ্যাপ্টার ইনশাল্লাহ আমরা তোমাদের টেস্টের আগেই কভার করে ফেলতে পারবো। তাহলে কিভাবে আসলে পড়বো, হাউ টু স্টাডি, এটা নিয়ে আজকের ক্লাসে একটু কথা বলে দেই যে হাউ টু স্টাডি, কিভাবে আসলে আমরা পড়াশোনাটা আগাবো। হ্যাঁ, খেয়াল করে দেখো, আমরা একটু লিখে ফেলি হাউ টু স্টাডি। প্রথমেই ক্লাস ফলো করতে হবে। ক্লাসে তোমাদেরকে সিকিউ এমসিকিউ যা যা লাগে পড়াই দেওয়া হবে। এগুলা পড়াই দেওয়া হবে, পাশাপাশি আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোমাদের যে নলেজ বেসড আর কম্প্রিহেন্সিভ যে কোশ্চেন গুলো আছে, দ্যাট ইজ যেগুলা এ আর বি তে আসে, নলেজ বেসড কোশ্চেন যেগুলো আছে, যেটা হয়তো তোমাদের এ তে আসে, আবার কিছু কম্প্রিহেন্সিভ কোশ্চেন থাকে তোমাদের, যেগুলো 2 মার্কের কোশ্চেন, যেগুলো বি তে আসে, এগুলা তোমাদের স্লাইডে তোমরা পেয়ে যাবা। প্রত্যেকটা লেকচারের শেষে স্লাইডে তোমরা এগুলো পেয়ে যাবা। সো স্লাইড গুলো ফলো করলেই হবে। বই পড়তে পারো, বাট বইয়ে অনেক বেশি তথ্য দেওয়া, ইনফরমেশন দেওয়া, এত পড়ার সময় আমরা পাই না, আর অনেক হ্যাফাজার্ড ভাবে দেওয়া। সো আমরা যেটা করব সেটা হচ্ছে স্লাইডে তোমাদের যা যা দরকার, নলেজ বেসড কোশ্চেন, কম্প্রিহেন্সিভ কোশ্চেন, দ্যাট ইজ যেগুলো আমাদের 1 আর 2 নম্বরের কোশ্চেন আসে, সেগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, আর কি করতে হবে এরপরে, তোমাদের পোর্টালে কিছু প্র্যাকটিস শিট দেওয়া হবে। প্র্যাকটিস শিট কেন? কারণ ক্লাস করার পর তুমি কতটুকু কি পারো বা বুঝলা সেটা যাচাই করার জন্য প্র্যাকটিস শিটে কিছু প্রবলেম থাকবে, সেগুলো সলভ করতে হবে। সো যদি সলভ করো দেন ইটস ডান। এতটুকুই হচ্ছে তোমার কাজ ফিজিক্সে, আর কোনো কাজ নাই। আর ফাইনালি কি করতে হবে, ফাইনালি সবকিছু পড়া হয়ে গেলে মডেল টেস্ট দিতে হবে। কারণ মডেল টেস্টের মাধ্যমে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবা তোমার পড়া হয়েছে কি হয় নাই। ঠিক আছে, এই কাজটা করতে হবে। সো খুব সহজ কাজ, কিন্তু ধৈর্য ধরে করতে হবে, পেশেন্স থাকতে হবে, আদারওয়াইজ তোমার কিন্তু এই কাজটা তুমি করতে পারবা না। ঠিক আছে, পেশেন্স না থাকলে তুমি কিন্তু এই কাজগুলা করতে পারবা না। ওকে, খেয়াল করে দেখো ভাইয়া, তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই সবসময় আমরা বলি যে পেশেন্স মেনটেন করে চলতে হবে।
এখন আমাদের আজকের ক্লাসটা হচ্ছে থার্মোডাইনামিক্সের। তো থার্মোডাইনামিক্সে আমাদের প্রথম টপিক হচ্ছে থার্মোমিটার। সো থার্মোমিটার আমাদের কি করে দেখো, থার্মোমিটার আমরা দেখি যে আমরা যখন জ্বর হয় আমাদের, তখন আমরা আমাদের বডির টেম্পারেচারটা মাপার জন্য থার্মোমিটার ইউজ করি। সো থার্মোমিটার আমরা আইদার মুখে দেই অথবা হচ্ছে আমাদের হাতের কোনায় রাখি। সো যখনই থার্মোমিটারটা আমরা মুখে দিচ্ছি বা বগলে রাখতেছি, তখন যেটা হয় যে থার্মোমিটারটার সাথে আমাদের বডি টেম্পারেচারের একটা সুন্দর ইকুইলিব্রিয়াম তৈরি হয়ে যায়। কিরকম, আমাদের বডির হিটটা চলে যায় থার্মোমিটারে, থার্মোমিটারটা রিডিং দেয় টেম্পারেচারে। ওকে, সো আমরা টেম্পারেচারটা তখন দেখতে পাই। সো আমাদের বডির হিটটা চলে যায় থার্মোমিটারে, অর্থাৎ আমাদের বডি টেম্পারেচারটা চলে যায় থার্মোমিটারে, থার্মোমিটারে আমরা সেই টেম্পারেচারটা দেখতে পাই। ওকে, সো এইখানে কিন্তু আমাদের থার্মোডাইনামিক্সের বেশ কিছু সুন্দর একটা ব্যাপার আছে। সো থার্মোমিটার আমাদের নরমালি আমরা ফারেনহাইট স্কেলে টেম্পারেচার গুলো মেজার করি যখন আমরা জ্বর মাপি। বাট এটা ছাড়াও আমাদের ডিফারেন্ট টাইপের স্কেল কিন্তু বাজারে অ্যাভেইলেবল আছে। সো আমাদের প্রথম যে টপিকটা আমরা দেখবো সেটা হচ্ছে রিলেশন বিটুইন ডিফারেন্ট টেম্পারেচার স্কেল। রিলেশন সবাই একটু লিখলে ভালো হয়, বিটুইন ডিফারেন্ট টেম্পারেচার স্কেল। তো কি কি টেম্পারেচার স্কেল আছে তোমরা জানো? সেলসিয়াস আছে, ফারেনহাইট আছে, কেলভিন আছে। সো বেসিক্যালি এই তিন টাইপের টেম্পারেচার স্কেলের ভিতর রিলেশনটা থেকে কিন্তু আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে, বিশেষ করে সিকিউ এর সিতে এবং এমসিকিউতে এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। সেটার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। সিএফ কে সেলসিয়াস ফারেনহাইট কেলভিনের ভিতর রিলেশনটা কোন জায়গায়? C/5 F-32/9 K-273/5, এই হচ্ছে রিলেশন। সো যখন তোমাকে সেলসিয়াস আর ফারেনহাইটের ভিতর ক্যালকুলেশন করতে বলবে, তুমি সেলসিয়াস ফারেনহাইটের জন্য রিলেশনটা নিবা। যখন তোমাকে সেলসিয়াস আর কেলভিনের জন্য রিলেশন করতে দিবে, তখন তুমি সেলসিয়াস আর কেলভিনের রিলেশনটা নিবা। ব্যাপারটা কিরকম, ধরো তোমাকে হচ্ছে সি আর এফ এর ভিতর রিলেশন তৈরি করতে হবে, তখন তুমি নিবা হচ্ছে C/5 ইজ ইকুয়াল টু F-32/9। আবার তোমাকে বললো সি আর কে এর ভিতর রিলেশনশিপ নিতে, কিরকম লিখবা? C/5 সমান সমান K-273/5। সো এখানে দেখো একটা ইন্টারেস্টিং, সি আর কে এর ভিতর যখন আমরা রিলেশন নেই, নিচেও 5 এখানেও 5, তো আমরা যেটা করতে পারি এই 5টাকে তাড়ায় দিতে পারি। কিভাবে আমরা এই 5টাকে তাড়ায় দিতে পারি? কিভাবে তাড়ায় দিব দেখো, এখানে একটা 5 দিয়ে গুণ করলাম লেফট সাইডে, রাইট সাইডেও 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম। সো যদি আমরা এই মাল্টিপ্লাইটা করি, এই 5 আর এই 5 কাটাকাটি, এই 5 এই 5 ক্যান্সেল আউট। সো দেখো আমাদের এখানে ইকুয়েশনটা চলে আসবে যেটা আমরা খুব পরিচিত সবাই, c ইজ ইকুয়াল টু K-273, অথবা আমরা এখান থেকে লিখতে পারি K ইজ ইকুয়াল টু C প্লাস 273। অর্থাৎ তোমরা কিন্তু অলরেডি জানো যে আমরা যদি সেলসিয়াস স্কেলের টেম্পারেচারের সাথে 273 অ্যাড করি, তাহলে আমরা পাই কেলভিন স্কেলের টেম্পারেচার। সেলসিয়াস টেম্পারেচারের সাথে 273 অ্যাড করলে আমরা কেলভিন টেম্পারেচারটা পাই। সো এই ব্যাপারটাই কিন্তু আমরা এখানে দেখতে পাইলাম, ঠিক আছে? সো মাথায় রাখবা, আমাদের এত বড় ফরমেশন মনে রাখার কোনোই দরকার নাই, আমরা জাস্ট এইটা মনে রাখবো, সেলসিয়াসের সাথে 273 অ্যাড করলে আমরা পেয়ে যাব হচ্ছে কেলভিন। ওকে, সো এগুলা বলছিলাম পরীক্ষা আসে। কিভাবে আসে দেখো, আমরা একটা কোয়েশ্চেন দেখি। দেখো পাবনা ক্যাডেট কলেজের একটা কোয়েশ্চেন বলা হয়ে থাকে, ক্যাডেট কলেজের কোয়েশ্চেনগুলো বেশ স্ট্যান্ডার্ড হয়। সো ক্যাডেট কলেজের একটা কোয়েশ্চেন আমরা একটু দেখতে চাই। সো এই কোয়েশ্চেনটা এরকম, লোয়ারিং দ্য টেম্পারেচার অফ দিস হিট সিঙ্ক অফ এন ইঞ্জিন ইজ ডান বাই another object whose temperature is 65 ডিগ্রি সেলসিয়াস। বেসিক্যালি এই স্টেমটা একটা ইনকমপ্লিট স্টেম। এটা আমাদের এটা ডি নাম্বার করার জন্য যে ইনফরমেশন গুলো দরকার ছিল আমরা সেগুলোকে কেটে দিচ্ছি, কারণ হচ্ছে আমার সি নাম্বারটা করতে যতটুকু ইনফরমেশন দরকার স্টেমের আমরা ততটুকুই রাখছি, কারণ অতটুকু আমরা দরকার। এখানে বেসিক্যালি এটা একটা কার্নো ইঞ্জিনের স্টেম ছিল, ওটা নিয়ে আমরা পরে কথা বলবো পরের ক্লাসে। সো এখানে যেটা আমাকে দেখতে হবে সেটা হচ্ছে ইঞ্জিনটাকে গরম করা হচ্ছে বা লোয়ারিং দ্য টেম্পারেচার, টেম্পারেচার কমানো হচ্ছে, ঠান্ডা করা হচ্ছে কিভাবে? একটা অবজেক্টের মাধ্যমে, যে অবজেক্টের টেম্পারেচার ছিল 65 ডিগ্রি সেলসিয়াস। সো অবজেক্টের টেম্পারেচার হচ্ছে 65 ডিগ্রি সেলসিয়াস, তাহলে অবজেক্টের টেম্পারেচারটা কোন স্কেলে আছে? সেলসিয়াস স্কেলে। তাহলে সি এর মানটা এখানে কত ভাইয়া? 65। ডিটারমাইন দ্য টেম্পারেচার অফ দ্য অবজেক্ট ইন ফারেনহাইট এন্ড কেলভিন, তাহলে ফারেনহাইটের টেম্পারেচারটা বের করতে হবে, কেলভিনের টেম্পারেচারটা বের করতে হবে। সো এখানে ভাইরা দেখো সি দেওয়া আছে,
এফ বের করতে হবে, কে বের করতে হবে। সেগুলো হচ্ছে তোমার গিভেন আছে, তোমাকে সলিউশনটা করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে সি আর এফ এর ভিতর একটা রিলেশন তৈরি করা। সেই রিলেশনটা কি? c/5 সমান সমান f - 32 ডিভাইডেড বাই 9। সো এইখানে তুমি c এর ভ্যালু ইনপুট করবা হচ্ছে 65 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু f - 32 ডিভাইডেড বাই 9। সো এইখানে খেয়াল করে দেখো 65 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 13, f - 32 ডিভাইডেড বাই 9। সো এইটাকে তুমি খুব ইজিলি ক্যালকুলেটরে ক্যালকুলেট করতে পারবা। দ্যাট উইল বি f ইজ ইকুয়াল টু 13 ইন্টু 9 প্লাস 32। সো এইখানে তুমি যদি ক্যালকুলেশন করো তুমি কিন্তু এখান থেকে একটা আনসার পেয়ে যাবা, এন্ড দ্যাট আনসার উইল বি 149। অনেকেই তোমরা আমাকে কমেন্টে জানাই দিছো 149, তাহলে এফ এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 149। তাহলে আমাদের ফারেনহাইট টেম্পারেচারটা কত? সেটা হচ্ছে 149। সো ফারেনহাইট থাকলে আমরা বলি ডিগ্রি ফারেনহাইট। এখন প্রশ্ন হচ্ছে কেলভিন টেম্পারেচারটা কত? সো কেলভিন টেম্পারেচারটা বের করার জন্য ফর্মুলা খুবই ইজি। সেলসিয়াস টেম্পারেচারের সাথে 273 যদি আমরা অ্যাড করি তাহলে কিন্তু কেলভিন টেম্পারেচারটা পাওয়া যায়। তাহলে কেলভিন টেম্পারেচার উইল বি সি প্লাস কে ইজ ইকুয়াল টু সি প্লাস 273। সি এর ভ্যালু হচ্ছে ভাইয়া আমাদের 65 প্লাস 273। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 338 কেলভিন। তাহলে আমাদের কেলভিন টেম্পারেচারটাও আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে কেলভিন টেম্পারেচারটা হচ্ছে আমাদের 3338 কেলভিন। আমরা বলছিলাম এগুলা থেকে কিন্তু আমাদের সিকিউ আসে, সিকিউ এর সিতে আসে। সো সেটাই আমরা দেখে নিলাম আর কি। এখন আমরা আরো কিছু বিষয় একটু দেখব। খেয়াল করে দেখো ভাইয়া, আমরা কিন্তু টেম্পারেচার এমনি এমনি মাপতে পারি না। টেম্পারেচার আমরা মাপি কিছু লক্ষণ দেখে। লক্ষণটাকে মনে করো আকাশে মেঘ, এই মেঘ দেখে আমরা বুঝতে পারি যে না বৃষ্টি হবে। তাহলে এই মেঘটা হচ্ছে একটা লক্ষণ, ঠিক আছে? মেঘটা হচ্ছে একটা লক্ষণ। লক্ষণ বা এটাকে তুমি বলতে পারো একটা সাইন, যে কোন সাইনটা দেখে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি যে বৃষ্টি হবে, সেটা হচ্ছে আকাশে মেঘ দেখে, ক্লাউড দেখে আমরা বুঝতে পারি যে না আজকে রেইন হওয়ার প্রবাবিলিটি হাই। আবার মনে করো আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। মনে করো পরীক্ষা দিয়ে বাসায় আসছি, এক্সাম দিয়ে বাসায় আসার পর আম্মু বলতেছে যে এই তোর কি পরীক্ষা খারাপ হয়েছে নাকি? কেমনে বুঝলা? এই যে তোর মুখটা গোমরা, মুখটা একটু ফ্যাকাশে দেখা যাচ্ছে। তো এইখানে কিন্তু আমি আম্মুকে বলি নাই যে আমার ধরো এক্সাম খারাপ হয়েছে। আমার আম্মু নিজে থেকেই বুঝে গেছে। কিভাবে বুঝছে? সাইন দেখে। কি সাইন? ওই যে আমার মুখটা ছিল গোমরা, ওই সাইন দেখে আম্মু বুঝছে যে না আমার পরীক্ষা খারাপ হতে পারে। তাইলে কোনো কিছুর সাইন দেখে আসলে আমরা কোনো কিছু ডিসিশন নিয়ে থাকি। ঠিক একইভাবে আমাদের টেম্পারেচার যখন আমরা মেজার করি, আমরা কিন্তু কিছু সাইন দেখে টেম্পারেচার মেজার করি। যেমন আমরা যখন জ্বর মাপি তখন আমরা কি দেখি বলতো? আমাদের যে মার্কারি লেভেলটা আছে সেই মার্কারি লেভেলটা আমরা দেখি। মার্কারি লেভেলটা দেখে দেখে আমরা অ্যাকচুয়ালি মেজার করার ট্রাই করি যে আমাদের টেম্পারেচারটা কত। সো মার্কারি লেভেলটা হচ্ছে এখানে একটা সাইন। সো টেম্পারেচার মেজারমেন্টে যে সাইনগুলো আমরা অবজার্ভ করি সেগুলোকে বলা হয় থার্মোডাইনামিক প্রপার্টি। সেগুলোকে বলা হয় থার্মোডাইনামিক প্রপার্টি। অর্থাৎ যে প্রপার্টি গুলাকে আমাদের অবজার্ভ করে, যে প্রপার্টি গুলাকে আমরা অবজার্ভ করে, ঠিক আছে, আমাদের টেম্পারেচার গুলা মেজার করে থাকে সেগুলাকে আমরা বলি থার্মোডাইনামিক প্রপার্টি। হ্যাঁ, এগুলাকে আমরা বলি থার্মোডাইনামিক প্রপার্টি। নলেজ বেসড কোশ্চেনের স্লাইড কই পাবো? তোমাদের যেই স্লাইডে পড়াচ্ছে এই স্লাইডটা আপলোড করে দিব, এই স্লাইডে সবকিছু পাবা। এখন খেয়াল করে দেখো, তাহলে আমরা একটু লিখি যে থার্মোডাইনামিক প্রপার্টি কি জিনিস। খেয়াল করে দেখো, আমাদের টেম্পারেচার মেজারমেন্টে যে সাইন গুলো আছে, সাইন্স অফ মেজারিং টেম্পারেচার, সেগুলো হচ্ছে থার্মোডাইনামিক প্রপার্টি। হইল। এখন কিভাবে আসলে আমরা এই থার্মোডাইনামিক প্রপার্টিকে ইউজ করি, কিভাবে আমরা টেম্পারেচার মেজার করি? সাপোজ আমি যদি আমাদের মার্কারি থার্মোমিটারের কথা বলি, মার্কারিকে আমরা এইচ জি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? এটা হচ্ছে মার্কারি এইচ জি থার্মোমিটার। এইচ জি থার্মোমিটারের প্রপার্টি কি? এই ক্ষেত্রে আমরা আমাদের যে এইচ জি লেভেলটা, দ্যাট ইজ মার্কারি যে লেভেলটা, সেই লেভেলটা অবজার্ভ করি। সেই লেভেলটা দেখে অ্যাকচুয়ালি আমরা বুঝি যে আমাদের টেম্পারেচার বাড়ছে নাকি কমছে। সাপোজ আমাদের এইচ জি লেভেলটা যদি বেড়ে যায়, লেভেলটা যদি বেড়ে যায়,
আমরা সেখান থেকে বুঝি যে না, আমাদের বডি টেম্পারেচার বেড়ে গেছে, দ্যাট ইজ আমাদের জ্বর আসছে। একই প্রসঙ্গ বা একই কনসেপ্ট হচ্ছে আমাদের আরেক টাইপের টেম্পারেচার, যেটা তোমরা হয়তো দেখো নাই, বইপত্রে তোমরা পাবা, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স থার্মোমিটার। বিভিন্ন সায়েন্টিফিক এক্সপেরিমেন্টে ইউজ করা হয় রেজিস্ট্যান্স থার্মোমিটার। রেজিস্ট্যান্স থার্মোমিটারে কি হয়, আমাদের যে রেজিস্ট্যান্সটা আছে সেটাকে আমরা অবজার্ভ করি, সেটা হচ্ছে আমাদের সাইন। এই রেজিস্ট্যান্সটাকে অবজার্ভ করে আমরা বুঝি টেম্পারেচার বাড়ছে নাকি কমছে। সাপোজ টেম্পারেচার যদি বেড়ে যায়, তোমরা অনেকেই জানো অথবা জানো না, আজকে জেনে নাও, সেটা হচ্ছে টেম্পারেচার বেড়ে গেলে আমাদের রেজিস্ট্যান্সটাও কিন্তু চেঞ্জ হয়, রেজিস্ট্যান্সটাও বেড়ে যায়। সো যখন আমরা দেখতেছি যে রেজিস্ট্যান্সটা বাড়তেছে, সেইটা দেখে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি যে না, তাদের টেম্পারেচারটাও বাড়তেছে। সো এইভাবে রেজিস্ট্যান্সকে দেখে আমরা কিন্তু টেম্পারেচার মাপি। আবার যদি আমরা অন্যভাবে চিন্তা করি, সাপোজ গ্যাস ভলিউম থার্মোমিটার, গ্যাস ভলিউম থার্মোমিটার, গ্যাস ভলিউম থার্মোমিটার। সো গ্যাস ভলিউম থার্মোমিটারের ক্ষেত্রে কি হয়, গ্যাস ভলিউম থার্মোমিটারের ক্ষেত্রে ভাইয়া, এই ক্ষেত্রে নাম শুনেই বুঝতে পারতেছো, আমাদের যে গ্যাস ভলিউমটা আছে সেটাই কিন্তু এখানে একটা সাইন হিসেবে কাজ করে। কিরকম সাইন, আমাদের টেম্পারেচার যদি চেঞ্জ হয়, সাপোজ বাড়লে পরে আমাদের ভলিউমটাও কি হবে, আমাদের ভলিউমটাও কিন্তু ভাইয়া বাড়বে। টেম্পারেচার যদি চেঞ্জ হয় বা টেম্পারেচার যদি বাড়ে, আমাদের ভলিউমটাও কিন্তু ভাইয়া বাড়বে। হ্যাঁ, এখন আমরা আসলে কিভাবে বুঝবো যে টেম্পারেচার চেঞ্জ হয়েছে? আমরা দেখতে পাই যে গ্যাস ভলিউম থার্মোমিটারে গ্যাস ভলিউমটা বেড়ে যাচ্ছে, ওই বেড়ে যাওয়াটা অবজার্ভ করে আমরা বুঝতে পারি যে না, তাহলে টেম্পারেচারটাও হয়তো বাড়ছে। একই কথা বারবার বলতেছি, দেখো যে আমরা যখন দেখি আমাদের মার্কারি লেভেলটা বেড়ে গেছে, ওটা দেখে আমরা বুঝি যে না, টেম্পারেচারটা বাড়ছে। সো এইভাবে এই ভলিউম, রেজিস্ট্যান্স, মার্কারি লেভেল, এগুলাকে আমরা অবজার্ভ করি। অবজার্ভ করে করে আমরা অ্যাকচুয়ালি বুঝি যে টেম্পারেচারটা কি ধরনের চেঞ্জ হচ্ছে। সো যেই জিনিসগুলোকে আমরা অবজার্ভ করতেছি, লাইক ভলিউম, রেজিস্ট্যান্স, মার্কারি লেভেল, এই জিনিসগুলোকে বলা হয় থার্মোডাইনামিক প্রপার্টি। আর থার্মোডাইনামিক প্রপার্টিকে ইন জেনারেল আমরা এক্স দিয়ে এক্সপ্রেস করে থাকি। থার্মোডাইনামিক প্রপার্টির যে ভ্যালুটা, সেটাকে আমরা এক্স দিয়ে এক্সপ্রেস করে থাকি। ওকে, তো এই থার্মোডাইনামিক প্রপার্টিকে আমরা ইউটিলাইজ করে বা ইউজ করে আমরা কিন্তু আমাদের টেম্পারেচার মেজার করতে পারি। সেই মেজার করার কিছু টেকনিক আছে। ওয়ান অফ দ্য টেকনিক, এটাকে বলা হয়, সেটা হচ্ছে টু ফিক্সড পয়েন্ট টেকনিক। টু ফিক্সড পয়েন্ট টেকনিক অফ টেম্পারেচার মেজারমেন্ট। ঠিক আছে, টেম্পারেচার মেজার করার জন্য টু ফিক্সড পয়েন্ট নামে একটা টেকনিক আছে। সো টেকনিকের নাম শুনেই বুঝতে পারতেছো, এই টেকনিকে আমাদের দুইটা ফিক্সড পয়েন্ট ইউজ হয়। এখন ফিক্সড পয়েন্ট মানে কি, যেই পয়েন্টটা ফিক্স থাকে না। ফিক্সড পয়েন্ট মানে হচ্ছে যেই পয়েন্টের টেম্পারেচার আমার নোন থাকে। ফিক্সড পয়েন্টের মানে হচ্ছে যেই পয়েন্টের টেম্পারেচার আমরা নোন থাকে। ঠিক আছে, ফিক্সড পয়েন্ট মানে হচ্ছে পয়েন্টস উইথ নোন টেম্পারেচার। যেটা আমার আগের থেকে আমি জানি, পয়েন্টস উইথ নোন টেম্পারেচার, এটাকে অনেকে নোন পয়েন্টও বলে। ফিক্সড পয়েন্টকে অনেকে নোন পয়েন্টও বলে। সো এই নোন পয়েন্টটা কাজে লাগে, আমরা কি করি, আমরা একটা আননোন পয়েন্টের টেম্পারেচার বের করি। আননোন পয়েন্ট টেম্পারেচার মানে পয়েন্টের টেম্পারেচারটা একটা আননোন, যেটা আমরা বের করি। অর্থাৎ দুইটা নোন পয়েন্টের টেম্পারেচারকে ইউজ করে আমরা একটা আননোন পয়েন্টের টেম্পারেচার বের করি আর কি। তাহলে আননোন পয়েন্টের টেম্পারেচারটা বের করার আগে আমাকে আগে শিখতে হবে যে নোন পয়েন্টের টেম্পারেচারটা আসলে কি জিনিস, বা ফিক্সড পয়েন্ট টেম্পারেচারটা আসলে কি জিনিস, বা ফিক্সড পয়েন্ট বলতে কি বোঝায়, বা নোন পয়েন্ট বলতে কি বোঝায়। সো বেসিক্যালি আমাদের ফিক্সড পয়েন্ট হচ্ছে দুই ধরনের। ফিক্সড পয়েন্ট হচ্ছে আমাদের দুই ধরনের। ঠিক আছে, ফিক্সড পয়েন্ট কয় ধরনের? দুই ধরনের। দেখো, এই ফিক্সড পয়েন্ট, আমাদের ফিক্সড পয়েন্ট দিয়ে কিন্তু আমাদের অঙ্ক আসে পরীক্ষায়। ঠিক আছে, একটু পরেই হচ্ছে গিয়ে তোমরা কিন্তু এই বিষয়গুলা দেখে ফেলতে পারবা যে আমাদের কিন্তু এই ফিক্সড পয়েন্ট দিয়ে
ব্যাপক ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায়, ঠিক আছে? তো ফিক্সড পয়েন্ট কিন্তু ভাই আমাদের দুই ধরনের, একটা হচ্ছে আপার ফিক্সড পয়েন্ট আর একটা হচ্ছে লোয়ার ফিক্সড পয়েন্ট। ওকে, ফিক্সড পয়েন্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আপার ফিক্সড পয়েন্ট, আর একটা হচ্ছে লোয়ার ফিক্সড পয়েন্ট। লোয়ার ফিক্সড পয়েন্টের একটা সুন্দর নাম আছে, লোয়ার ফিক্সড পয়েন্টটাকে আইস পয়েন্টও বলা হয়, আবার আপার ফিক্সড পয়েন্টটাকে কিন্তু স্টিম পয়েন্টও বলা হয়, ঠিক আছে? এখন লোয়ার ফিক্সড পয়েন্ট বা আইস পয়েন্ট, এটা যে ভ্যালুটা আসলে কত, এই পয়েন্টে আইসটা মেল্ট হয়ে ওয়াটারে কনভার্ট হয়, এবং এই পয়েন্টটা আমরা আগে বলছি টেম্পারেচারটা নোন থাকে। সো যেহেতু এটা নোন থাকে টেম্পারেচার, সেটা কত সেলসিয়াস, এই টেম্পারেচারটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইটের টেম্পারেচারটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। কেলভিনে এই টেম্পারেচারটা হচ্ছে 273 কেলভিন। সো দেখো এটা টেম্পারেচার কিন্তু নোন। আবার আপার ফিক্সড পয়েন্ট বা স্টিম পয়েন্ট, এটাও কিন্তু একটা নোন পয়েন্ট, আর নোন পয়েন্টের টেম্পারেচারটা আমাদের জানা থাকে। তাহলে এই পয়েন্ট আসলে কি হয়, এই পয়েন্ট আমাদের ওয়াটারটা স্টিমে কনভার্ট হয়, এই কারণে নামই হচ্ছে স্টিম পয়েন্ট। তাহলে এই পয়েন্টে আমাদের কি হয়, সেলসিয়াস, আমাদের সেলসিয়াস স্কেলে এই পয়েন্টের টেম্পারেচার হয় 100 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটে হয় 212 ডিগ্রি ফারেনহাইট, কেলভিনে হবে 373 কেলভিন। সো এই হচ্ছে ঘটনা। সো দেখো এই দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের নোন পয়েন্ট, মানে এই দুইটা পয়েন্টের টেম্পারেচার আমাদের জানা থাকে, আগে থেকে নোন থাকে। এই নোন পয়েন্টের মাধ্যমে আমরা একটা আননোন পয়েন্টের টেম্পারেচার মেজার করতে পারি। কিভাবে করতে পারি সেটাই এখন আমরা দেখব। সো আমরা টেম্পারেচার মেজার করার জন্য কাকে ইউজ করি, আমরা ইউজ করি হচ্ছে থার্মোডাইনামিক প্রপার্টিকে। ঠিক আছে, এটাকে দেখে আমরা কি করি, আমরা হচ্ছে টেম্পারেচার মেজার করি। এখন খেয়াল করে দেখো থার্মোডাইনামিক প্রপার্টি কিরকম হতে পারে, এটাকে নরমালি আমরা এক্স দিয়ে এক্সপ্রেস করে থাকি। এখন আমাদের এইখানে আমরা অলওয়েজ টেম্পারেচার মেজারিং এর জন্য দুইটা নোন পয়েন্ট কে কাজে লাগাই। নোন পয়েন্ট দুইটা কি কি, একটা হচ্ছে আপার ফিক্সড পয়েন্ট আর একটা হচ্ছে লোয়ার ফিক্সড পয়েন্ট। তাহলে আপার ফিক্সড পয়েন্ট, আরেকটা নাম হচ্ছে স্টিম পয়েন্ট, আবার আরেকটা হচ্ছে লোয়ার ফিক্সড পয়েন্ট, তার আরেকটা নাম হচ্ছে আইস পয়েন্ট। এই দুটো হচ্ছে নোন পয়েন্ট। সেই দুইটা নোন পয়েন্টের সাপেক্ষে আমরা করি কি, একটা আননোন পয়েন্টের টেম্পারেচার মেজার করি, আননোন পয়েন্ট। এখন আসো আমাদের আপার ফিক্সড পয়েন্ট বা স্টিম পয়েন্টে থার্মোডাইনামিক প্রপার্টিটাকে আমরা লিখি হচ্ছে এক্স স্টিম, মানে স্টিম পয়েন্টে থার্মোডাইনামিক প্রপার্টিটা হচ্ছে এক্স স্টিম। ওকে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, কাছাকাছি আদনান, বলতে পারো। ওকে, হ্যাঁ আদনান, সেমিকন্ডাক্টর জন্য ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, না না ওটা সেমিকন্ডাক্টরে শিফা, সেমিকন্ডাক্টরে। হ্যাঁ আচ্ছা, খেয়াল করে দেখো টেম্পারেচার বাড়লে কিন্তু আমাদের রেজিস্ট্যান্সটা বাড়ে। এটা নিয়ে আমরা ডিটেলসে কারেন্ট ইলেকট্রিসিটিতে কথা বলবো, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই আপাতত। তুমি জাস্ট মনে করো যে টেম্পারেচার চেঞ্জ হইলে রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয়, কতটুকু চেঞ্জ হলো সেটা দেখে আমরা টেম্পারেচার মাপতে পারি, ঠিক আছে? এটাই হচ্ছে রেজিস্ট্যান্স থার্মোমিটার, এটার ক্যারেক্টারিস্টিক্স। আজকে টেনশন করার দরকার নেই, তোমরা একটু কমেন্টটা, আমি যখন এদিকে লিখি তোমরা এদিকে ফোকাস করলে একটু বেশি ভালো হয়। দেখবা যে লিখতে লিখতেই, অঙ্ক করতে করতে আমাদের যত কনফিউশন আছে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কনফিউশন থাকে অবশ্যই ক্লাস শেষে আমি তোমাদের সময় দিব, তখন ইনশাল্লাহ করতে পারবা। ওকে, চলো এখানে চলে আসি। আমাদের স্টিম পয়েন্টে থার্মোডাইনামিক প্রপার্টি হচ্ছে এক্স স্টিম, এবং স্টিম পয়েন্টে আমাদের টেম্পারেচারটাকে আমরা লিখি হচ্ছে থিটা স্টিম। আর তোমরা জানো স্টিম পয়েন্টে আমাদের টেম্পারেচারটা কত, স্টিম পয়েন্টে আমাদের টেম্পারেচারটা হয় 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা লোয়ার ফিক্সড পয়েন্ট বা আইস পয়েন্টে আমাদের থার্মোডাইনামিক প্রপার্টিটাকে আমরা বলি এক্স আইস, এবং ওই পয়েন্টে আমাদের টেম্পারেচারটাকে আমরা বলি হচ্ছে থিটা আইস, এবং থিটা আইসটা তোমরা জানো 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আর আননোন পয়েন্টের ক্ষেত্রে কি হয়, আননোন পয়েন্টের ক্ষেত্রে আমরা তো জানি না
আমাদের থার্মোডাইনামিক প্রপার্টি এক্স কত সেটা আমি এক্স ধরে নিলাম, আর আননোন পয়েন্টের ক্ষেত্রে টেম্পারেচার কত সেটাও তো জানি না, সেটা আমি থিটা ধরে নিলাম। সো দেখো এখানে কিন্তু একটা সুন্দর খুব একটা লিস্টের মতো হয়ে গেছে। সেই লিস্টগুলোকে কাজে লাগিয়ে আমরা এখন টেম্পারেচার মাপবো। টেম্পারেচার মাপার জন্য আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা রেশিও একটু মনে রাখতে হবে। রেশিওটা কি? রেশিওটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে, এটাকে আমরা বলি মেইন কনসেপ্ট অফ মেজারিং টেম্পারেচার। রেশিওটা হচ্ছে আননোন, একটু অদ্ভুত রেশিওটা, একটু দেখো, আননোন বইতে পাবে না, আননোন মাইনাস আইস ডিভাইডেড বাই স্টিম মাইনাস আইস। এই রেশিওটা অলওয়েজ অ্যাপ্লিকেবল হয়। এই রেশিওটা অলওয়েজ অ্যাপ্লিকেবল হয় মানে কি, তোমরা এখানে এই রেশিওটা দুইবার বের করবা। প্রথমবার আমরা বের করব থার্মোডাইনামিক প্রপার্টির জন্য, পরের বার বের করব টেম্পারেচারের জন্য। সো আমি যদি টেম্পারেচারের জন্য রেশিওটা বের করি, টেম্পারেচারের জন্য আমাকে বলো তো আননোন পয়েন্টের টেম্পারেচারটা কত? আননোন পয়েন্টের টেম্পারেচারটা হচ্ছে থিটা, সো এখানে লিখলাম থিটা মাইনাস, এই পাশে আছে হচ্ছে আইস। তাহলে টেম্পারেচারের জন্য আইস পয়েন্টের টেম্পারেচারটা কত? সেটা হচ্ছে থিটা আইস। আইস পয়েন্টের টেম্পারেচারটা কত? থিটা আইস। আইস দিয়ে বোঝাচ্ছে আইস পয়েন্ট, আননোন দিয়ে বোঝাচ্ছে আননোন পয়েন্ট, স্টিম দিয়ে বোঝাচ্ছে স্টিম পয়েন্ট। ঠিক আছে, তাহলে দেখো আননোন বলতে আমরা বোঝাচ্ছি আননোন পয়েন্টের টেম্পারেচার। আননোন পয়েন্টের টেম্পারেচার হচ্ছে থিটা। আইস, আইস পয়েন্টের টেম্পারেচারটা কত? আইস পয়েন্টের টেম্পারেচারটা হচ্ছে থিটা আইস ডিভাইডেড বাই স্টিম পয়েন্টের টেম্পারেচারটা কত? সেটা হচ্ছে থিটা স্টিম। আইস পয়েন্টের টেম্পারেচারটা কত? সেটা হচ্ছে থিটা আইস। সো দেখো আননোন মাইনাস আইস ডিভাইডেড বাই স্টিম মাইনাস আইস, আননোন মাইনাস আইস ডিভাইডেড বাই স্টিম মাইনাস আইস, রেশিওটা বের করে ফেললাম। এবার আসো আমাদের টেম্পারেচারের জন্য ডান, এবার আমরা থার্মোডাইনামিক প্রপার্টির জন্য সেম জিনিসটা দেখব। থার্মোডাইনামিক প্রপার্টি, থার্মোডাইনামিক প্রপার্টি আননোন পয়েন্টে থার্মোডাইনামিক প্রপার্টিটা হচ্ছে এক্স। তাহলে প্রথমে গেল আননোন পয়েন্ট, আননোন পয়েন্টে থার্মোডাইনামিক প্রপার্টি হচ্ছে এক্স। এরপরে আসতেছে আইস পয়েন্ট, আইস পয়েন্টে থার্মোডাইনামিক প্রপার্টি হচ্ছে এক্স আইস, এক্স আইস। এরপরে আসতেছে আমাদের স্টিম পয়েন্ট, স্টিম পয়েন্টে থার্মোডাইনামিক প্রপার্টি হচ্ছে এক্স স্টিম। এবং ফাইনালি আমরা পাবো হচ্ছে আইস পয়েন্টে থার্মোডাইনামিক প্রপার্টি, সেটা হচ্ছে এক্স আইস। সো দেখো একবার আমি টেম্পারেচারের জন্য রেশিওটা বের করলাম, আর একবার আমি থার্মোডাইনামিক প্রপার্টির জন্য রেশিওটা বের করলাম। মনে রাখবা এই রেশিওটা অলওয়েজ অ্যাপ্লিকেবল, দ্যাট ইজ অলওয়েজ এরা এই দুইটা জিনিস সমান হবে, ইকুয়াল হবে। সো এটাই হচ্ছে আমাদের সেই ফর্মুলা। ওকে, সো এই ফর্মুলাটা কিন্তু আমরা এই কনসেপ্টটা থেকে বের করলাম। সো এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু থার্মোডাইনামিক প্রপার্টি যদি বলা থাকে, রেজিস্ট্যান্স বলা থাকতে পারে, সেই ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা বসায় বা থার্মোডাইনামিক প্রপার্টি গুলোকে বসায় আমরা আননোন পয়েন্টের একটা টেম্পারেচার বের করতে পারি। তাহলে চলো আমরা এখন এইরকমই একটা অঙ্ক একটু দেখি, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। দেখো আমাদের এখানে বলছে যে কেউ একজন একটা রেজিস্ট্যান্স থার্মোমিটার ইউজ করছে। রেজিস্ট্যান্স থার্মোমিটারে থার্মোডাইনামিক প্রপার্টিটা কি বলতো? রেজিস্ট্যান্স নাকি? থার্মোডাইনামিক প্রপার্টিটা কি? রেজিস্ট্যান্স। তাহলে এক্স এখানে আসলে কি? রেজিস্ট্যান্স। সো এক্স এর ভ্যালু অ্যাকচুয়ালি কিসের ভ্যালু হবে? রেজিস্ট্যান্সের ভ্যালু হবে। টু মেজার দ্য টেম্পারেচার অফ দ্য গ্যাস, দ্য থার্মোমিটার শোজ দ্য রেজিস্ট্যান্স 12 ohm, 24 ohm and 36 ohm at the ice point, vapor point and final temperature of gas. So এখানে স্টিম পয়েন্ট আর ভ্যাপার পয়েন্ট একই জিনিস, মানে ভ্যাপার পয়েন্ট বলছে, কোনো বিষয় না, স্টিম পয়েন্টও বলতে পারো, কোনো বিষয় না। ওকে, আচ্ছা তাহলে দেখো আমাদের আইস পয়েন্টে আমাদের রেজিস্ট্যান্স ছিল 12 ওহম। তাহলে আইস পয়েন্টে থার্মোডাইনামিক প্রপার্টিটা কত ছিল? সেটা ছিল 12 ওহম, এক্স আইস। তারপরে দেখো আমাকে বলছে ভ্যাপার পয়েন্ট বা স্টিম পয়েন্টে আমাদের রেজিস্ট্যান্সটা কত ছিল? 24। তাহলে স্টিম পয়েন্টে রেজিস্ট্যান্সটা ছিল ভাই 24। এবং ফাইনালি আমাদের আরেকটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, সেটা হচ্ছে 36। তাহলে দেখো কেউ কনফিউজ হয় না, 12, 24, 36, ঠিক আছে, তিনটা রেজিস্ট্যান্স। এটা আছে পরপর আইস পয়েন্ট, ভ্যাপার পয়েন্ট, ফাইনাল টেম্পারেচার। তাহলে আমাদের আইস পয়েন্টে হচ্ছে 12 ওহম, ভেপার পয়েন্টে বা স্টিম পয়েন্টে 24 ওহম, আর ফাইনাল টেম্পারেচারে হচ্ছে 36 ওহম। এটা হচ্ছে ফাইনাল টেম্পারেচারে। তোমরা একটা কথা মনে রাখবা, আইস পয়েন্ট আর ভেপার পয়েন্ট বা স্টিম পয়েন্ট বাদে দুনিয়ার যত পয়েন্ট আছে সব হচ্ছে আননোন পয়েন্ট।
কারণ কি, আমরা তো এইসব পয়েন্টে টেম্পারেচার জানি না, ঠিক না? এই যে ধরো ফাইনাল টেম্পারেচারটা দেওয়া আছে 36 ওহম, এটাকে আমরা আগে থেকে জানতাম এখানে বলা না থাকলে? উত্তর হচ্ছে না। সো যেহেতু আমরা এই টেম্পারেচারটা আগে থেকে জানি না, সো এই ধরনের টেম্পারেচারকে আমরা বলি আননোন টেম্পারেচার বা আননোন পয়েন্ট টেম্পারেচার। সো এই টেম্পারেচারটা, ফাইনাল টেম্পারেচারটা আমাদের কিন্তু আননোন। সো আননোন টেম্পারেচারটাকে আমরা কি ধরি? এটাকে আমরা ধরি হচ্ছে থিটা। আর এই আননোন টেম্পারেচারে আমাদের 36 ওহম, এটা হচ্ছে একটা থার্মোডাইনামিক প্রপার্টি, ঠিক আছে? তাহলে 36 ওহম হচ্ছে আমাদের আননোন পয়েন্টে থার্মোডাইনামিক প্রপার্টি, দ্যাট ইজ এক্স। তাহলে এক্স হচ্ছে আমার এখানে 36 ওহম। তাহলে আননোন টেম্পারেচারে আমার থার্মোডাইনামিক প্রপার্টির ভ্যালুটা, রেজিস্ট্যান্সের ভ্যালুটা এখানে হচ্ছে 36 ওহম। সো আমি এখানে বসাই দিচ্ছি 36। তাইলে আমার বের করতে বলছে ডিটারমাইন দ্য ফাইনাল টেম্পারেচার অফ দ্য গ্যাস। আমরা আগেই বলছি এটা একটা আননোন টেম্পারেচার। সো আননোন টেম্পারেচার আমরা কিভাবে বের করি? আননোন টেম্পারেচার আমরা বের করি হচ্ছে থিটার মাধ্যমে। থিটাটা আমাকে বের করতে হবে। সো দেখো কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন তোমাকে কি কি দেয়া আছে? তোমাকে গিভেন আছে হচ্ছে এক্স স্টিম এক্স, আর এক্স আইসটাও দেওয়া আছে, সেটা হচ্ছে 12। আর অলওয়েজ তোমার দুইটা জিনিস মুখস্থ। একটা জিনিস হচ্ছে আইস পয়েন্টের টেম্পারেচার, সেটা অলওয়েজ 0 ডিগ্রি। আর একটা হচ্ছে স্টিম পয়েন্টের টেম্পারেচার, সেটা অলওয়েজ 100 ডিগ্রি। সেই সব, এই দুইটা জিনিস তোমার মুখস্থ। এখন তোমাকে থিটা বের করতে হবে এখান থেকে। সো থিটা বের করার জন্য ফর্মুলা কি ছিল? একটু আগে আমরা পড়ে আসছি, সেটা ছিল হচ্ছে থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। ওকে, এই ফর্মুলাটা কিন্তু ভাই আমরা দেখে আসছি। Okay, Talha, usually it is in linear scale. Okay, in our syllabus we consider it as linear scale. Okay. রেজিস্ট্যান্স থার্মোমিটার অ্যাকচুয়ালি কি, এখানে আমাদের যে থার্মোমিটারটা সেটা আসলে রেজিস্ট্যান্স মেজার করে করে আমরা টেম্পারেচারটা মেজার করতে হেল্প করে। এটা অ্যাকচুয়ালি হায়ার লেভেলের এক্সপেরিমেন্টে ইউজ হয়। স্টিম পয়েন্ট মিনিং কি? স্টিম পয়েন্ট অ্যাকচুয়ালি ভ্যাপার পয়েন্ট। স্টিম পয়েন্ট মানে হচ্ছে যেই পয়েন্টে ওয়াটারটা আমাদের ভ্যাপারে কনভার্ট হয়। হ্যাঁ, এই কথাটা হয়তো আমি একটু মিস করে গেছি। বলছিলাম যেই পয়েন্টে ওয়াটারটা স্টিমে কনভার্ট হয় বা ভ্যাপারে কনভার্ট হয় সেটাকে আমরা বলি স্টিম পয়েন্ট। ওকে, আচ্ছা। ওকে, তাহলে কত আসে আমাদের এখানে? কেলভিনে দরকার নাই, সেলসিয়াসে আমরা বের করব। এখানে তো তোমাকে বলে নাই কেলভিনে বের করতে, আমরা সেলসিয়াসে বের করব, এটা সমস্যা নেই। তাহলে খেয়াল করো কি কি ভ্যালু আমার দেওয়া আছে। আমার এখানে থিটাটা আমরা জানি না, থিটা আইস আমরা জানি 0, থিটা স্টিম কত 100, থিটা আইস কত 0, তারপরে এক্স কত, এক্স হচ্ছে 36, এক্স আইস কত 12, এক্স স্টিম কত 24, এক্স আইস কত 12। তাই তুমি যদি ক্যালকুলেশন করো এখান থেকে কিন্তু তুমি আনসারটা পেয়ে যাবে। সো তুমি ফাইনাল আনসার যেটা পাবা সেটা হবে থিটা মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0, এখানে আসবে 36 মাইনাস 12, নিচে পাবা তুমি 24 মাইনাস 12। সো এখান থেকে তুমি ক্যালকুলেটরে বসাইলেই থিটার ভ্যালুটা পেয়ে যাবা। পাবা কত? 200 ডিগ্রি সেলসিয়াস, 200 ডিগ্রি সেলসিয়াস পেয়ে যাবা। ওকে, আনসার আসতেছে 200 ডিগ্রি সেলসিয়াস। একজন বলছে যে ভাইয়া 360 তো টেম্পারেচার বলছে, 36 তো টেম্পারেচার বলছে, ওহম ধরছেন কেন? ভাই ইউনিটটা দেখো, 36 ওহম। ওহম কিসের ইউনিট? রেজিস্ট্যান্সের। তুমি প্রশ্নটা যদি দেখো এখানে বলেই দিছে থার্মোমিটার শোজ রেজিস্ট্যান্স অফ 12 ওহম, 24 ওহম এন্ড 36 ওহম এট দ্য আইস পয়েন্ট, ভেপার পয়েন্ট এন্ড ফাইনাল টেম্পারেচার অফ দ্য গ্যাস। গ্যাসের ফাইনাল টেম্পারেচারে সেটা 36 ওহম প্রেজেন্ট করতেছে অ্যাজ এ রেজিস্ট্যান্স। সো এই কারণে এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স, নট টেম্পারেচার। বুঝাইতে পারলাম? না, অন্য স্কেলে বের করার দরকার নাই ভাইয়া, এটা আমরা সেলসিয়াসে বের করব। ওকে, বোঝা গেছে? শিফা বুঝতে পারছো কাহিনী?
টাইপস অফ থার্মোমিটার বেসিক্যালি রেজিস্ট্যান্স থার্মোমিটার, দেন গ্যাস ভলিউম থার্মোমিটার এন্ড মার্কারি থার্মোমিটার। আরো ডিফারেন্ট টাইপের থার্মোমিটার তোমাদের বইতে আছে। এত কিছু অ্যাকচুয়ালি লাগে না। ইনফ্যাক্ট থার্মোমিটার কয় টাইপের আছে এগুলো অ্যাকচুয়ালি ওইভাবে লাগেও না, আমি জাস্ট তোমাদের বলার জন্য বলছি। ওকে, ওকে। আমরা এতক্ষণ দেখলাম যে আমরা টু ফিক্সড পয়েন্ট অ্যাপ্লাই করে বা টু ফিক্সড মেথড অ্যাপ্লাই করে আমরা টেম্পারেচার মেজার করতে পারি। এখন সাপোজ তুমি মার্কেটে গেছো, তোমার জ্বর আসছে। মার্কেটে যাওয়ার পর তুমি দোকানদারের কাছে বললা যে আমাকে একটা থার্মোমিটার দেন। তো দোকানদার করলো কি, তোমাকে ঠকায় একটা ফল্টি থার্মোমিটার দিছে। ওকে, সো দোকানদার যখন তোমাকে একটা ফল্টি থার্মোমিটার দিল, তুমি এখন তো পড়লা বিপদে। এই ফল্টি থার্মোমিটার দিয়ে তো তুমি তোমার বডি টেম্পারেচার এক্স্যাক্টলি মাপতে পারবা না বা মেজার করতে পারবা না। এখন তো তুমি বিপদে পড়ে গেছো। ফল্টি থার্মোমিটার দিয়ে তুমি কিভাবে তোমার বডি টেম্পারেচার মেজার করবা, এটা নিয়ে তুমি ঝামেলায় পড়ে গেছো। কিন্তু তুমি যদি ফিজিক্স জানো, তুমি ফল্টি টেম্পারেচার দিয়েও তোমার বডির অ্যাকচুয়াল টেম্পারেচার বা ফল্টি থার্মোমিটার দিয়েও তোমার বডির অ্যাকচুয়াল টেম্পারেচারটা তুমি মেজার করতে পারবা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আবার প্রবলেম হবে না ইনশাল্লাহ, প্রবলেম হবে না ইনশাল্লাহ। আচ্ছা, ফল্টি থার্মোমিটার দিয়েও কিন্তু তুমি কি করতে পারবা, তুমি হচ্ছে গিয়ে আমাদের এই তোমার বডির অ্যাকচুয়াল টেম্পারেচার মেজার করতে পারবা। সো ফল্টি থার্মোমিটার, এটা দিয়ে তুমি বডির অ্যাকচুয়াল টেম্পারেচার মেজার করতে পারবা। তাহলে ফল্টি থার্মোমিটার দিয়ে তুমি কিভাবে অ্যাকচুয়াল টেম্পারেচারটা মেজার করতে পারবা সেটাই হচ্ছে আমরা এখন দেখাবো। ফল্টি থার্মোমিটার দিয়েও আমরা অ্যাকচুয়াল টেম্পারেচার মেজার করতে পারবো। দেখো, তোমাকে কিন্তু ঠকাইতে চাইছিল, বাট তুমি ফিজিক্স জানো, বেঁচে যাবা। কিভাবে একটু দেখো। যাই আমরা মেজার করি, আমাদেরকে দুইটা পয়েন্টের হেল্প নিতে হয়, দুইটা নোন পয়েন্টস এর হেল্প নিতে হয়। কি কি পয়েন্টের হেল্প নিতে হয়? একটা হচ্ছে আমাদের স্টিম পয়েন্ট, আর একটা হচ্ছে আমাদের আইস পয়েন্ট। এই দুইটা পয়েন্ট হচ্ছে আমার নোন পয়েন্ট, এবং এই দুইটা পয়েন্টে আমাদের টেম্পারেচার গুলো আমাদের কিন্তু নোন থাকে। সো যদি নোন থাকে তাহলে আমরা আননোন পয়েন্টের জন্য টেম্পারেচারটা মেজার করতে পারি। এটা হচ্ছে আমাদের এতক্ষণ বলা কথা। তাই দেখো, আমাদের স্টিম পয়েন্টের ক্ষেত্রে আর আইস পয়েন্টের ক্ষেত্রে আমরা এখানে কাজ করতেছি হচ্ছে ফল্টি থার্মোমিটার নিয়ে। সো মনে করো তোমার কাছে একটা ফল্টি থার্মোমিটার আমি দিলাম। আমরা থার্মোমিটারের গায়ের কাটাগুলো দেখে যেই জিনিসটা আমরা পাই সেটাই হচ্ছে থার্মোমিটার রিডিং। অর্থাৎ থার্মোমিটার যে ভ্যালুটা আমাদের দেয় সেটাকে আমরা বলি থার্মোমিটার রিডিং। সো ফল্টি থার্মোমিটারের রিডিং গুলো আমরা লিখবো, এবং দেন সেখান থেকে আমরা অ্যাকচুয়াল টেম্পারেচারটাও বের করার চেষ্টা করব। তোমরা জাস্ট দেখতে থাকো জাস্ট। দেখো, স্টিম পয়েন্টের কেসে আমাদের অ্যাকচুয়াল টেম্পারেচারটা কত হয়? স্টিম পয়েন্টের কেসে অ্যাকচুয়াল টেম্পারেচারটা আমাদের হয় থিটা স্টিম, এবং ইউজুয়ালি এটা হয় 100 ডিগ্রি সেলসিয়াস। বাট একটা ফল্টি থার্মোমিটার, নামেই হচ্ছে ফল্টি, ফল্টি যদি হয়, ও যা দেওয়ার কথা তা দিবে না, ও ভুলভাল রিডিং দিবে। তাহলে স্টিম পয়েন্টে ভ্যালু আসার কথা 100 ডিগ্রি সেলসিয়াস, বাট একটা ফল্টি থার্মোমিটার 100 ডিগ্রি দিবে না, ও অন্য কিছু দিবে। কত দিবে সেটা আমরা জানি না। সো আমরা ধরে নিলাম ফল্টি থার্মোমিটার রিডিংটা হচ্ছে স্টিম পয়েন্টে থিটা স্টিম প্রাইম। এটা ইউজুয়ালি কোয়েশ্চেনে গিভেন থাকে। আচ্ছা, ফল্টি থার্মোমিটারের রিডিং গুলাকে আমরা প্রাইম দিয়ে লিখি, এরকম একটা থিটা দিয়ে উপর একটা দাগ দিই। দেখো, এই যে এখানে একটা দাগ দিছি না, এই দাগটাকে বলে প্রাইম। তোমরা যখন লজিক গেট পড়ছো আইসিটিতে, এক্স এটার উপরে এরকম একটা প্রাইম চিহ্ন দিতে দেখছো, এটাকে বলে প্রাইম। হ্যাঁ, আচ্ছা। এরপর আসে আইস পয়েন্ট। আইস পয়েন্টের জন্য ফল্টি থার্মোমিটার রিডিংটা হচ্ছে থিটা আইস, এটার উপরে প্রাইম দিয়ে দিলাম। কেন প্রাইম? কারণ ফল্টি থার্মোমিটার তো ভুলভাল রিডিং দেয়, ফল্টি থার্মোমিটার রিডিং গুলোকে আমরা প্রাইম দিয়ে বোঝাই। অ্যাকচুয়ালি আইস পয়েন্টের টেম্পারেচারটা কত হয় সেটা হয় থিটা আইস, আর সেটার ভ্যালু হয় 0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, গেল। দেন আননোন পয়েন্ট। আননোন পয়েন্টে কি হয়? আননোন পয়েন্টে আমাদের ফল্টি থার্মোমিটারের রিডিংটা আমরা কত হবে সেটাকে আমরা বলি থিটা প্রাইম, থিটার উপরে একটা দাগ। আর আমাদের অ্যাকচুয়াল টেম্পারেচারটা কত আননোন পয়েন্টে, সেটাকে আমরা বলি থিটা। সো এই হচ্ছে আমরা দুইটা ভ্যালু আমরা লিস্ট করলাম, একটা হচ্ছে ফল্টি থার্মোমিটার রিডিং এন্ড দেন অ্যাকচুয়াল টেম্পারেচার। এখন আমরা যেটা করব, আমাদের সেই পুরাতন কনসেপ্টে ফিরে যাব। আমাদের পুরাতন কনসেপ্টটা ছিল
যে যখনই আমরা টেম্পারেচার মেজার করতে যাই আমাদের এই জিনিসটা মনে রাখতে হয়, সেটা হচ্ছে আননোন মাইনাস আইস ডিভাইডেড বাই স্টিম মাইনাস আইস। এই হচ্ছে কি আমাদের টেম্পারেচার মেজারমেন্টের মেইন থিম। সো আমরা এই থিমটাকে এখন অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করা যায় একটু খেয়াল করো। ফার্স্ট অফ অল আমরা এই থিমটা অ্যাপ্লাই করে আমাদের কি করব, অ্যাকচুয়াল টেম্পারেচারটাকে লিখব। অ্যাকচুয়াল টেম্পারেচারটাকে আমরা লিখব এই রেশিওটা অ্যাপ্লাই করে। সো অ্যাকচুয়াল টেম্পারেচার বলো তো, আননোন পয়েন্টের অ্যাকচুয়াল টেম্পারেচার কত, থিটা। তারপরে আইস পয়েন্টের অ্যাকচুয়াল টেম্পারেচার কত, থিটা আইস। ওকে, তারপরে স্টিম পয়েন্টের অ্যাকচুয়াল টেম্পারেচার কত, থিটা স্টিম। তারপরে আইস পয়েন্টের অ্যাকচুয়াল টেম্পারেচার হচ্ছে থিটা আইস। সো এই হচ্ছে গিয়ে কথাবার্তা। আমরা অ্যাকচুয়াল টেম্পারেচারের জন্য রেশিওটা লিখলাম। এখন আমরা সেম রেশিওটাই লিখবো কার জন্য বলো তো? সেম রেশিওটাই আমরা এখন লিখবো আমাদের ফল্টি থার্মোমিটারের জন্য। ওকে, সো আমরা এখন সেম রেশিওটাই লিখবো ফল্টি থার্মোমিটারের জন্য। সো ফল্টি থার্মোমিটারে সেম রেশিওটা যদি আমি লিখতে চাই কি হয় একটু দেখো। ফল্টি থার্মোমিটারের কেসে খেয়াল করো, আননোন পয়েন্টটার জন্য রিডিং কত? আননোন পয়েন্টের রিডিং হচ্ছে থিটা প্রাইম। আইস পয়েন্টের রিডিং কত? থিটা আইস প্রাইম। ওকে, স্টিম পয়েন্টের ভ্যালুটা কত? সেটা হচ্ছে থিটা স্টিম প্রাইম। ওকে, আইস পয়েন্টের ভ্যালু কত? সেটা হচ্ছে থিটা আইস প্রাইম। সো দেখো আমাদের কিন্তু ফর্মুলা চলে আসছে। ফর্মুলা হচ্ছে এইটা। অর্থাৎ কারো যদি ফর্মুলা ভুলেও যাও, আমার কিন্তু এই ফর্মুলা মুখস্থ থাকে না। এই ফর্মুলা আমার মুখস্থ থাকে না, আগেরটাও আমার মুখস্থ থাকে না, এটাও আমার মুখস্থ থাকে না, আগেরটাও আমার মুখস্থ থাকে না। আমি জাস্ট মনে রাখি কি, এই যে এই কনসেপ্টটা, সেটা হচ্ছে আননোন পয়েন্ট ডিভাইডেড বাই আননোন পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট ডিভাইডেড বাই স্টিম পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট। এই রেশিওটা আমরা অ্যাপ্লাই করব, একবার অ্যাকচুয়াল টেম্পারেচারের জন্য, আরেকবার হচ্ছে ফল্টি থার্মোমিটারের জন্য। সো অ্যাপ্লাই করলে এই দুইটা অ্যাকচুয়ালি ইকুয়াল হয়ে যায়। ওকে, তো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে দেখো, আমি এখন একটা অঙ্ক দিই তোমাদেরকে। এই যে সেই অঙ্ক, এই অঙ্কটায় দেখো কি বলছে। এই অঙ্কটায় যেটা বলছিলাম যে তোমার কাছে একটা ফল্টি থার্মোমিটার আছে। ফল্টি থার্মোমিটারটা লোয়ার ফিক্সড পয়েন্ট এন্ড আপার ফিক্সড পয়েন্টে ফল্টি থার্মোমিটার রিডিং দেখাচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস এন্ড 98 ডিগ্রি সেলসিয়াস রেসপেক্টিভলি। মানে হচ্ছে লোয়ার ফিক্সড পয়েন্ট মানে কি? আইস পয়েন্ট অ্যাকচুয়ালি কত হয়? আইস পয়েন্টে অ্যাকচুয়ালি হয় 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু নামই বুঝতে পারতেছো ফল্টি থার্মোমিটারটা আইস পয়েন্টটা 0 ডিগ্রিতে দেখাবে? উত্তর হচ্ছে না। ও কিন্তু 0 ডিগ্রিতে আইস পয়েন্টটা দেখাবে না। ও দেখাইছে কোন পয়েন্টে? ও আইস পয়েন্টের টেম্পারেচার দেখাচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা ফল্টি, ভুল। তাহলে ফল্টি থার্মোমিটারের আইস পয়েন্টের রিডিংটাকে আমরা থিটা আইস প্রাইম দিয়ে লিখি। এটা হচ্ছে ফল্টি থার্মোমিটার। আচ্ছা, আমি মিটার বানানটা ব্রিটিশ স্টাইলে লিখি অনেক সময়, টিআরই, আবার কেউ কেউ টিই আরও লেখে, কোনো ব্যাপার না, একই জিনিস। ওকে, আচ্ছা, তাহলে থিটা আইস প্রাইমটা কত আসে একটু খেয়াল করি। থিটা আইস প্রাইম প্রশ্নে বলা আছে ফল্টি থার্মোমিটার ভুলভাল রিডিং দিচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। আবার সে আপার ফিক্সড পয়েন্ট যেটাকে আমরা বলি হচ্ছে স্টিম পয়েন্টের টেম্পারেচার কত হওয়া উচিত? 100 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আমাদের থার্মোমিটারটা কি থার্মোমিটার? ফল্টি থার্মোমিটার হয় ওকে 100 ডিগ্রি দেখাইতে পারবে? উত্তর হচ্ছে না। ও দেখাচ্ছে কত? 98 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের ফল্টি থার্মোমিটারটা এখানে টেম্পারেচার দেখাচ্ছে, স্টিম টেম্পারেচারটা, সেটা দ্যাট ইজ 98 ডিগ্রি সেলসিয়াস। সো থিটা আইস প্রাইম থিটা স্টিম প্রাইম হয়ে গেল, এই দুটা হয়ে গেল। আর এখন তোমাকে আরো ইনফরমেশন দেওয়া আছে, বলা হচ্ছে ইফ দ্য রিডিং অফ থার্মোমিটার 51 ডিগ্রি সেলসিয়াস দেন হোয়াট উইল বি দ্য অ্যাকচুয়াল রিডিং। সো ফল্টি থার্মোমিটারে মনে করো তুমি কোনো একটা অবজেক্টের টেম্পারেচার মেজার করে পাইলা 51 ডিগ্রি সেলসিয়াস। এখন এটা তো ফল্টি থার্মোমিটারের মেজারমেন্ট, এটা তো অ্যাকচুয়াল মেজারমেন্ট না। অ্যাকচুয়াল মেজারমেন্ট বা অ্যাকচুয়াল রিডিংটা কত, দ্যাট ইজ অ্যাকচুয়াল টেম্পারেচারটা কত, সেটাই তোমাকে বের করতে বলছে। সো অ্যাকচুয়াল টেম্পারেচারটা তোমাকে বের করতে হবে। এখন আমাকে বলো, আমি তোমাকে আগে বলছি আদার দেন স্টিম পয়েন্ট এন্ড আইস পয়েন্ট, স্টিম পয়েন্ট এন্ড আইস পয়েন্ট বাদে যত পয়েন্ট আছে সব পয়েন্টই হচ্ছে আননোন, ওইসব পয়েন্টের টেম্পারেচার আমরা জানি না। সো এখানে তোমাকে কিন্তু অবজেক্টে একটা আননোন পয়েন্টের টেম্পারেচারই বের করতে বলছে। সো আননোন পয়েন্টের অ্যাকচুয়াল টেম্পারেচারটা হচ্ছে আমরা বলি থিটা। আর থার্মোমিটারে সেই পয়েন্টের রিডিংটা কত দেখাচ্ছে? ভুলভাল দেখাচ্ছে 51 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেই ভুল রিডিংটাকে আমরা লিখি থিটা প্রাইম দিয়ে। থিটা প্রাইমের ভ্যালু হচ্ছে 51 ডিগ্রি সেলসিয়াস।
তাহলে তুমি কি এখানে থিটা প্রাইমের ভ্যালু জানো? আর দুইটা জিনিসের ভ্যালু সবসময় আমাদের মুখস্থ। একটা হচ্ছে থিটা আইস, সেটা হচ্ছে 0°C, আর একটা হচ্ছে থিটা স্টিম, সেটা হচ্ছে আমাদের 100°C। এই দুইটা জিনিসের ভ্যালু আমরা বহু আগে থেকে জানি। তো যদি আমরা এই দুইটা জিনিসের ভ্যালু জানি, এখান থেকে খুব সহজ একটা জিনিস বের করা যায়, সেটা হচ্ছে থিটার মানটা। থিটার মানটা খুব সহজে বের করা যায়। তো কিভাবে আমরা থিটার মানটা বের করতে পারি একটু খেয়াল করো। তোমাকে এখানে 5টা জিনিস তুমি জানো, তুমি এইমাত্র ফর্মুলা পড়ে আসছো। ফর্মুলাটা কি ছিল আমাদের? ফর্মুলাটা ছিল থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইজ ইকুয়াল টু আমাদের থিটা প্রাইম মাইনাস থিটা আইস প্রাইম ডিভাইডেড বাই থিটা স্টিম প্রাইম মাইনাস থিটা আইস প্রাইম। তোমরা যদি ফর্মুলা ভুলেও যাও কোনো সমস্যা নাই, ওই জিনিসটা মনে রাখবা, unknown minus ice divided by steam minus ice। দেন তুমি অ্যাকচুয়াল টেম্পারেচারের জন্য অ্যাপ্লাই করবা, ফল্টি থার্মোমিটারের জন্য অ্যাপ্লাই করবা, ওকে হয়ে যাবে। আর মনে রাখতে পারলে তো খুবই ভালো। তাহলে দেখো এখন মান বসাবো। থিটার মানটা কত জানি না, থিটা আইস প্রাইম কত, সেটা হচ্ছে 0, থিটা স্টিম হচ্ছে 100, থিটা আইস হচ্ছে 0, থিটা প্রাইম কত দেওয়া আছে, সেটা দেওয়া আছে 51, থিটা আইস প্রাইম কত দেওয়া আছে, সেটা দেওয়া আছে 4, থিটা স্টিম প্রাইম কত দেওয়া আছে 98, থিটা আইস প্রাইম দেওয়া আছে 4। সো তুমি দয়া করে ভাই মানটান বসায় দাও। থিটা স্টিম হচ্ছে 100, থিটা আইস হচ্ছে 0, আর প্রাইম ভ্যালু গুলো হচ্ছে থিটা প্রাইম 51, থিটা আইস প্রাইম 4, থিটা স্টিম প্রাইম হচ্ছে 98, থিটা আইস প্রাইম হচ্ছে 4। তাহলে এখানে মানটান বসায় দিলাম, মান বসায় দিলে এখান থেকে আনসার পেয়ে যাবা। থিটার ভ্যালুটা অনেকেই তোমরা বলছো, সেই ভ্যালুটা আসতেছে হচ্ছে 50°C, তাই তো? থিটার ভ্যালুটা তোমরা পাবো হচ্ছে 50°C। ওকে, নাইস। থিটার ভ্যালুটা তাহলে কত আসতেছে? 50°C আসতেছে, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের থার্মোমিটার আমরা দেখতে দেখতে শেষ করলাম। ওকে, থার্মোমিটারের টপিকটা আমাদের শেষ। তো থার্মোমিটারটা আমরা শেষ করার পরে আমরা এখন চলে যাব আমাদের থার্মোডাইনামিক্সের অরিজিনাল যে লাইফ, সেটাই থার্মোডাইনামিক্সের অরিজিনাল ওয়ার্ল্ডে আমরা চলে যাব। আমরা দেখব হচ্ছে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি বা ইন্টারনাল এনার্জিটা আমরা দেখব। সো সবাই একটু খাতায় হেডিং দিবে, ইন্টারনাল এনার্জি অফ গ্যাস, ইন্টারনাল এনার্জি অফ গ্যাস। ইন্টারনাল এনার্জি অফ গ্যাস আসলে কি জিনিস খেয়াল করে দেখো। ইন্টারনাল এনার্জি অফ গ্যাস বলতে আমরা কি বুঝি? বেসিক্যালি আমাদের এই হচ্ছে একটা গ্যাস সিলিন্ডার। এই গ্যাস সিলিন্ডারের ভিতরে বেশ কিছু গ্যাস মলিকিউল আছে। এই উপরে যেটা আছে এটাকে আমরা বলি পিস্টন। এটা বেসিক্যালি একটা ঢাকনির মতো বা কাভারিং আর কি, যেটা গ্যাসগুলোকে ঢেকে রাখতেছে, পিস্টন। সেইগুলো হচ্ছে আমাদের ছোট 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 গ্যাস মলিকিউল। সো যেটা হয়, এই গ্যাস মলিকিউল গুলো কিন্তু চুপচাপ বসে থাকে না, এগুলা কিন্তু র্যান্ডম মুভ করে, এদিক এদিক এদিকে মুভমেন্টের ভিতর থাকে, ছোটাছুটি করে। সো ছোটাছুটি করতেই থাকে। সো কাহিনী যেটা হয় যে আমাদের ইন্টারনাল এনার্জিটা আসলে আসে কোথা থেকে? এই যে র্যান্ডমলি ছোটাছুটি করতেছে গ্যাস মলিকিউল গুলা, এই ছোটাছুটি করার জন্য ওদের এনার্জি লাগে না? তো এই গ্যাস মলিকিউল গুলা নিঃসন্দেহে এনার্জি আছে, ছোটাছুটি যেহেতু করতেছে, এই এনার্জিটাকেই বলা হয় তাদের ইন্টারনাল এনার্জি। তাহলে ইন্টারনাল এনার্জিটাকে ইউজুয়ালি আমরা ইউ দিয়ে লিখি। এখন মজার ব্যাপার, এক্সপেরিমেন্টালি দেখা যায় যদি তুমি টেম্পারেচার বাড়াও এই গ্যাস মলিকিউল গুলার, টেম্পারেচার বাড়াইলে দেখা যায় গ্যাস মলিকিউল গুলোর র্যান্ডম মুভমেন্ট আরো বেড়ে যায়। র্যান্ডম মুভমেন্ট অফ গ্যাস মলিকিউল এগুলো অনেক বেড়ে যায়। এটা যখন বেড়ে যায় তুমি কি দেখবা জানো? যখনই দেখবে র্যান্ডম মুভমেন্টটা বেড়ে গেছে, তুমি একটু পরেই দেখবা টেম্পারেচার বাড়াইছো, র্যান্ডম মুভমেন্ট অফ গ্যাস মলিকিউল বেড়ে গেছে। মানে আগে তো ছোটাছুটি করতোই, এখন আরো বেশি পরিমাণ ছোটাছুটি করতেছে। যদি আরো বেশি পরিমাণ ছোটাছুটি করে, বলো তো এনার্জি বাড়ছে না কমছে? স্বাভাবিক এনার্জিটা বাড়ছে। তো এইখানে মাথায় রাখতে হবে তোমাকে যে এখানে কিন্তু তোমার এনার্জিটা বেড়ে গেছে, দ্যাট ইজ ইন্টারনাল এনার্জিটা বেড়ে গেছে। যেহেতু র্যান্ডম মুভমেন্ট মুভ করার অ্যাবিলিটি বেড়ে গেছে, ইন্টারনাল এনার্জিটাও এখানে বেড়ে গেছে।
বা দ্যাট ইজ ইউটা আমার এখানে বেড়ে গেছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যখন আমরা টেম্পারেচার টি বাড়াচ্ছি তখন কিন্তু আমাদের ইন্টারনাল এনার্জি ইউটা বেড়ে যাচ্ছে। সো এই জিনিসটাই আমাদের বহু আগে সায়েন্টিস্ট মেয়ার নামে একজন সায়েন্টিস্ট আবিষ্কার করছিলেন। সেটা হচ্ছে টেম্পারেচার আর আমাদের ইন্টারনাল এনার্জি একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ আমাদের ইউ বেড়ে যায় যদি আমাদের টিটা বাড়ে। অর্থাৎ আমরা বলি ইউ ইজ প্রপোর্শনাল টু টি, ইন্টারনাল এনার্জি ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। ওকে, সেটা আমাদের মনে রাখতে হবে। এখন আমাদের আরেকটা জিনিস একটু মনে রাখা লাগবে, সেটা হচ্ছে আমাদের এই যে যে গ্যাসগুলা দেখতে পাচ্ছ, এই গ্যাসগুলাকে অনেক সময় আমাদের বইতে বলা হয় সিস্টেম। অর্থাৎ এই যে অনেকগুলা গ্যাস যখন একসাথে থাকে সেটাকে আমরা বলি সিস্টেম। ওকে, সো এই সিস্টেমটা কুল ডাউন হইতে পারে, আবার কি হইতে পারে, এইখানে যদি আমরা হিট দেই এটা টেম্পারেচার কিন্তু বেড়ে যাইতে পারে। সো সিস্টেমটা যখন, খেয়াল করে দেখো, সিস্টেমটা যখন কুল ডাউন হয়, সিস্টেম অবলিক গ্যাস কুলস ডাউন, যখন এটা কুল ডাউন করে, কুল ডাউন করা মানে কি, টেম্পারেচার কমে যাওয়া। টেম্পারেচার কমে গেলে ইন্টারনাল এনার্জি কমবে না বাড়বে? কমবে। এখন উল্টাটা যদি হয়, সাপোজ সিস্টেম হিট হচ্ছে, সিস্টেমটা হিট হইলেও টেম্পারেচার কি হবে, বাড়বে। টেম্পারেচার যদি বাড়ে ওর ইউটা কি হবে, বাড়বে, ইন্টারনাল এনার্জিটাও বাড়বে। তাহলে দুই ক্ষেত্রে দুই রকম চেঞ্জ হচ্ছে, একবার ইন্টারনাল এনার্জি ইউটা কমতেছে আর একবার বাড়তেছে। একবার কমে একবার বাড়ে। এখন ব্যাপারটা একটু বুঝো, চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি এটাকে আমরা কি দিয়ে লিখি? মনে রাখবা, চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, কোনো কিছু চেঞ্জ বুঝাইতে আমরা সেটাকে ডেল্টা ইউ দিয়ে লিখি। চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, কোনো কিছু চেঞ্জকে আমরা ডেল্টা ইউ দিয়ে লিখি, ডেল্টা ইউ। সো কোনো কিছু যখন কমে যায়, ডিক্রিজ হয়, ডিক্রিজ হওয়া মানে হচ্ছে এটা একটা নেগেটিভ চেঞ্জ, কোনো কিছু কমে যাচ্ছে। সাপোজ তোমার এক্সামের নাম্বার কমে গেছে, এটা একটা নেগেটিভ চেঞ্জ। সো নেগেটিভ চেঞ্জ, ঠিক একইভাবে ইন্টারনাল এনার্জি কমে যাচ্ছে, এটা একটা নেগেটিভ চেঞ্জ। সো এই ক্ষেত্রে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি দ্যাট ইজ ডেল্টা ইউটা হবে নেগেটিভ। চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি দ্যাট ইজ ডেল্টা ইউটা হবে নেগেটিভ। ওকে, আবার সিস্টেমটা যখন হিট হচ্ছে তখন টেম্পারেচারটা বাড়তেছে, টেম্পারেচার বাড়লে ইন্টারনাল এনার্জি ইউটাও বাড়তেছে। কোনো কিছু যখন বাড়ে তখন তার চেঞ্জটা হয় পজিটিভ, তার চেঞ্জটা হয় পজিটিভ, এটা একটু মনে রাখবা। ওকে, এখন আমরা ইন্টারনাল এনার্জি দেখে ফেলছি, এখন আমরা দেখব ওয়ার্ক ডান ইন গ্যাস সিস্টেম। এখন আমরা দেখব ওয়ার্ক ডান ইন গ্যাস সিস্টেম, ওয়ার্ক ডান ইন গ্যাস সিস্টেম। গ্যাস সিস্টেমে ওয়ার্ক ডান কিভাবে বের করতে হয় খেয়াল করো। অলওয়েজ তোমরা ফার্স্ট ইয়ারে যেটা পড়ে আসছো, তোমরা ফার্স্ট ইয়ারে ওয়ার্ক ডানের একটা ফর্মুলা পড়ে আসছো। কি পড়ে আসছো বলো তো? তোমরা পড়ে আসছো W is equal to F into del X। F টা হচ্ছে এখানে ফোর্স, del X টা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে চেঞ্জ অফ পজিশন। বাট মনে রাখবা, আমরা এখন যে ওয়ার্ক ডানটা পড়বো সেটা হচ্ছে ওয়ার্ক ডান ইন গ্যাস, সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই গ্যাস। সো গ্যাস কি পরিমাণ ওয়ার্ক ডান করে মাথায় রাখবা। গ্যাসের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস খুব ভাইটাল, একটা হচ্ছে আমাদের প্রেসার, দ্যাট ইজ পি, আরেকটা হচ্ছে আমাদের ভলিউম, দ্যাট ইজ ভি। ওকে, একটা হচ্ছে আমাদের প্রেসার দ্যাট ইজ পি, আরেকটা হচ্ছে আমাদের ভলিউম দ্যাট ইজ ভি। ওকে, আচ্ছা খেয়াল করে দেখো, আমাদের গ্যাসের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা তাহলে কি হবে? গ্যাসের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ফর্মুলা হবে পি ডেল ভি। ওকে, সো পি হচ্ছে এখানে প্রেসার,
ডেল ভি হচ্ছে এখানে চেঞ্জ অফ ভলিউম। সো একটা জিনিস খেয়াল করো, আমাদের ফোর্সের জায়গায় চলে আসছে প্রেসার, আর চেঞ্জ অফ পজিশনের জায়গায় চলে আসছে চেঞ্জ অফ ভলিউম। এ হচ্ছে ঘটনা। এখন আরেকটা ব্যাপার খেয়াল করো, পি ইন্টু ডেল ভি। এই ডেল ভি কে আবার কি লেখা যায়? যে কোনো কিছু চেঞ্জ। চেঞ্জ মানে কি ভাইয়া? চেঞ্জ মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। চেঞ্জ মানে হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এটাই হচ্ছে চেঞ্জ। তাহলে ভলিউমের চেঞ্জটা হচ্ছে ডেল্টা ভি, ফাইনাল ভলিউমটা হচ্ছে ভি টু, আর ইনিশিয়াল ভলিউমটা হচ্ছে ভি ওয়ান। ওকে, ফাইনাল ভলিউমটা হচ্ছে ভি টু, ইনিশিয়াল ভলিউমটা হচ্ছে ভি ওয়ান। তাহলে ডেল্টা ভি হবে ভি টু মাইনাস ভি ওয়ান। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি পি ইন্টু ডেল্টা ভি কত? ডেল্টা ভি হচ্ছে তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান। সো এটাই হচ্ছে ওয়ার্ক ডানের ফর্মুলা। বাট মাথায় রাখতে হবে এটা হচ্ছে ওয়ার্ক ডান ইন কনস্ট্যান্ট প্রেসার। ওয়ার্ক ডান ইন কনস্ট্যান্ট প্রেসার। কনস্ট্যান্ট প্রেসার থাকলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমাদের ওয়ার্ক ডানটা বের করতে পারি। ওকে, এখন আরেকটা জিনিস একটু আমাদের মনে রাখতে হবে ফর এমসিকিউ। তোমরা ফার্স্ট ইয়ার আরেকটা জিনিস পড়ছিলে, সেটা হচ্ছে ভ্যারিয়েবল ফোর্স যদি থাকে বা চেঞ্জিং ফোর্স যদি থাকে, সেই ক্ষেত্রে ওয়ার্ক ডানের ফর্মুলাটা হয় ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। ইন্টিগ্রেশন করতে হয়। ঠিক একইভাবে আমাদের প্রেসারটা যদি কনস্ট্যান্ট না থেকে ভ্যারিয়েবল প্রেসার হয়, সেখানে আমাদের ওয়ার্ক ডান বের করতে গেলে ইন্টিগ্রেশন করতে হয়। কিরকম? ডাব্লিউ সমান সমান ইন্টিগ্রেশন অফ পি ডিভি। দেখো মিল আছে, কিন্তু এফ এর জায়গায় কি আসছে? দেখো ফোর্সের জায়গায় আসছে প্রেসার পি, আর ডিএক্স ডিসপ্লেসমেন্টের জায়গায় আসছে চেঞ্জ অফ ভলিউম ডিভি। ওকে, সো এই হচ্ছে গিয়ে ঘটনা। এখন চলো আমরা একটা ম্যাথ করে তারপরে হচ্ছে এখানে আবার ব্যাক করব। এখানে আমরা ব্যাক করব, বাট একটা ম্যাথ করে আসি। চলো, ম্যাথটা আমাদের খুব সহজ একটা ম্যাথ। খেয়াল করো কি বলছে। at constant pressure, at constant pressure of 1 into 10 to the power 5 নিউটন পার মিটার স্কয়ার। এখানে প্রেসারের ভ্যালুটা বলা আছে, সেটা হচ্ছে 1 into 10 to the power 5 নিউটন পার মিটার স্কয়ার। তোমাকে মাথায় রাখতে হবে নিউটন পার মিটার স্কয়ার এটা মানে আসলে কি। নিউটন পার মিটার স্কয়ার এটা হচ্ছে প্রেসারের ইউনিট। প্রেসারের ইউনিট, প্রেসারের ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। এটাকে আবার প্যাসকেলও বলা হয়। কি বলা হয়? প্যাসকেলও বলা হয়। ওকে, এটাকে কিন্তু প্যাসকেলও বলা হয়। এখন খেয়াল করে দেখো, নিউটন পার মিটার স্কয়ারও থাকতে পারে, প্যাসকেলও থাকতে পারে, দুইটা একই জিনিস। তাহলে প্রেসারের ভ্যালু কত দেওয়া আছে? প্রেসার এখানে দেওয়া আছে 1.0 ইনটু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার। এটাকে আমরা প্যাসকেলও বলতে পারি, কোনো বিষয় না। বেশিরভাগ ক্ষেত্রে দেখবা প্যাসকেল ইউজ করা আছে। Volume of an ideal gas is expanded to 0.05 meter cube from 0.04 meter cube. That means ভলিউমটা ইনিশিয়ালি ছিল আমাদের 0.04 মিটার কিউব, এটা ছিল আমাদের V1, and ফাইনালি ভলিউমটা হয়ে গেছে এক্সপান্ড করে 0.05 মিটার কিউব। সো এইখানে আমাদের V1 আছে হচ্ছে 0.04 মিটার কিউব, আর আমাদের V2 টা আছে হচ্ছে 0.05 মিটার কিউব। ওকে, সো আমাদেরকে বলছে হোয়াট ইজ দ্য এক্সটার্নাল ওয়ার্ক। ওয়ার্ক মানে হচ্ছে ডব্লিউ কত। সো এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে প্রেসার দেওয়া আছে, গিভেন আছে, ইনিশিয়াল ভলিউম এন্ড ফাইনাল ভলিউম গিভেন আছে। সো অলওয়েজ মাথায় রাখবা, প্রেসার যখনই তুমি থার্মোডাইনামিক্সে পাবা প্যাসকেলে নিবা, ভলিউমকে যখনই পাবা মিটার কিউবে নিবা। এই দুটো হচ্ছে নিতে পারলে আমাদের জন্য সুবিধা হয় ক্যালকুলেশন, এটা একটু মাথায় রাখো। সো এইখানে আগে থেকেই প্রেসারটা প্যাসকেলে আর হচ্ছে আমাদের ভলিউমটা মিটার কিউবে আছে, বা আমরা করে নিছি। তাহলে এখন কাজ হচ্ছে কৃত কাজ বের করা, ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান বের করার ক্ষেত্রে প্রশ্নে দেখো বলাই আছে কনস্ট্যান্ট প্রেসার। কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ফর্মুলাটা কি ছিল? W সমান P ইনটু ডেল্টা ভি বা P ইনটু V2 মাইনাস V1। তাহলে P কত? 1.0 ইনটু 10 টু দি পাওয়ার 5। V2 কত? 0.05। V1 কত? 0.04। সো তুমি যদি এখানে মানটা বসায় দাও, এখান থেকে কিন্তু তুমি আনসারটা বের করে ফেলতে পারবা। তাহলে সেটা কত আসে? সেটা আসবে কিন্তু ভাইয়া 1000 জুল। কেন জুল? যেহেতু ওয়ার্ক ডান বের করতেছো, ইউনিট তো জুল হবেই। তাহলে এটার আনসার কিন্তু হবে ডি। আনসার হবে ডি। আনসার কত হবে?
ডি হবে, কিন্তু আনসার কত হবে? ডি হবে। হ্যাঁ, আনসার কিন্তু ডি হবে। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, আমরা আবার আগে যে একটু ব্যাক আসি, দেখো কি বলছে। আমরা এখন আরেকভাবে আমরা ওয়ার্ক ডান বের করতে পারি, সেটা হচ্ছে গ্রাফের গ্রাফের মাধ্যমে। ঠিক আছে, গ্রাফিক্যাল মেথড। that is determination of work done using PV graph. PV গ্রাফ কিরকম? সাপোজ এই হচ্ছে একটা পি, এই হচ্ছে ভি, ওয়াই অ্যাক্সিস বরাবর পি আছে, এক্স অ্যাক্সিস বরাবর ভি আছে। পিটা তুমি রাখতেছো সাপোজ প্যাসকেলে, ভিটা অলওয়েজ রাখতে হয় মিটার কিউবে। সো তোমাকে বলা হইলো সাপোজ একটা গ্যাসকে তুমি 1 নাম্বার পয়েন্ট থেকে 2 নাম্বার পয়েন্টে নিয়ে যাবা। কিভাবে নিবা? ধরে নাও গ্যাসটাকে তুমি এইভাবে নিয়ে গেছো। সো তোমাকে বলা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট থেকে 2 নাম্বার পয়েন্টে গ্যাসটাকে যে নিলা, এই নেওয়ার জন্য কতটুকু ওয়ার্ক ডান করতে হবে। সো এই ওয়ার্ক ডানটা কিভাবে বের করবা? খুব সিম্পল। 1 নাম্বার পয়েন্টে তোমাকে কিছু ভলিউম দেওয়া থাকবে, সাপোজ V1। 2 নাম্বার পয়েন্টে তোমার ভলিউম দেওয়া থাকবে সাপোজ V2। 1 নাম্বার পয়েন্টে তোমার প্রেসার দেওয়া থাকবে সাপোজ P1। 2 নাম্বার পয়েন্টে তোমার প্রেসার দেওয়া থাকবে সাপোজ P2। সো তোমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথম কাজ, তুমি এত কিছু ডানে বামে তাকানোর দরকার নাই। তোমার কাজ হবে এই 1 নাম্বার পয়েন্ট থেকে সোজা নিচের দিকে একটা লাইন টানবা, 2 নাম্বার পয়েন্ট থেকে সোজা নিচের দিকে একটা লাইন টানবা। লাইনটা যখন টানতেছো, দেখো এখানে একটা এরিয়া তৈরি হয়ে গেছে না? এই যে দেখো এখানে একটা এরিয়া তৈরি হয়ে গেল না? এই এরিয়াটাই হবে তোমার ওয়ার্ক ডান। এই এরিয়াটাই হবে তোমার ওয়ার্ক ডান। এই এরিয়াটাই হবে কিন্তু তোমার ওয়ার্ক ডান। এই এরিয়াটাই হবে কিন্তু তোমার ওয়ার্ক ডান। সো এই এরিয়াটাই হবে ওয়ার্ক ডান। বেসিক্যালি এই এরিয়াটা ওয়ার্ক ডানের ভ্যালুটা ডিটারমাইন করে। ওয়ার্ক ডানের ভ্যালুটা ডিটারমাইন করে। ঠিক আছে, এটা আমরা সামনে দেখব ডিটেইলসে। জাস্ট কনসেপ্টটা মনে রাখো, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আমরা অনেক অঙ্ক করব আজকের ক্লাসে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন ভাই আমরা আরেকটা জিনিস একটু দেখি, সেটা হচ্ছে ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা কি শিখলাম? W = P * ডেল্টা ভি। এখন সাপোজ দুই ধরনের ঘটনা হইতে পারে। কোন একটা গ্যাস ভলিউম কখনো কখনো দেখবা যে বেড়ে যাচ্ছে, ভিটা বাড়তেছে। ভি যদি বাড়ে, আমাদের চেঞ্জ অফ ভলিউমটা কি হবে? আমরা একটু আগে পড়ছি যে কোনো কিছু যখন বাড়ে তার চেঞ্জটা হয় পজিটিভ। তাহলে ভলিউম যেহেতু বাড়তেছে, তার চেঞ্জটা হবে পজিটিভ। তাহলে ভলিউমের চেঞ্জটা যদি ভাইয়া পজিটিভ হয়, এটা যদি পজিটিভ হয়, আমাকে বলতো ওয়ার্ক ডানটা কেমন হবে? অবশ্যই পজিটিভ হবে। আমার ডেল্টা ভি যদি পজিটিভ হয়, অবশ্যই ডাব্লিউটা পজিটিভ হবে। তাহলে ভলিউম যদি বাড়ে, আমাদের ডাব্লিউটা হবে কিন্তু ভাইয়া পজিটিভ। ভলিউম বাড়লে ডাব্লিউটা হবে পজিটিভ। আবার যদি উল্টাটা হয়, দ্যাট ইজ আমাদের গ্যাস ভলিউম সাপোজ কমে গেল, কিরকম? গ্যাস ভলিউম, ঠিক আছে, এটা মনে করো আমাদের ভিটা সাপোজ কমে গেল। ভি যদি কমে, আমার চেঞ্জ অফ ভিটা কিরকম হবে? কোনো কিছু যখন কমে তার চেঞ্জটা হয় নেগেটিভ। কাজে ভি যেহেতু আমাদের কমতেছে, তার চেঞ্জটা হবে কিন্তু ভাইয়া নেগেটিভ। নেগেটিভ হয়ে গেল। তাহলে গ্যাস ভলিউম আমাদের এখানে কমতেছে, যদি কমে এই ক্ষেত্রে আমাদের ডেল্টা ভিটা আসবে নেগেটিভ। এখন আমাকে বলো সবাই, ডেল্টা ভি যদি নেগেটিভ হয়, এই ডেল্টা ভিটা যদি নেগেটিভ হয়, তাহলে বলতো ডাব্লিউটা কি হবে? ডাব্লিউটা অবশ্যই নেগেটিভ হবে। ডেল্টা ভি নেগেটিভ হইলে ডাব্লিউটা অবশ্যই নেগেটিভ হবে। সো মাথায় রাখতে হবে, যখন গ্যাস ভলিউম কমে যায়, তখন ভলিউম যখন কমে যায়, ডেল্টা ভিটা হয় নেগেটিভ এবং ডাব্লিউটাও তখন হয়ে যায় নেগেটিভ। ভলিউম কমে গেলে ডাব্লিউটা হয়ে যায় নেগেটিভ। আরেকটা জিনিস একটু কষ্ট করে মনে রাখতে হবে, দেখো আমাদের কি হয়, আমরা গ্যাসকে নিয়ে একটু চিন্তা করি। এই হচ্ছে আমাদের একটা গ্যাস সিস্টেম, এটা হচ্ছে আমরা বলি পিস্টন। তো এর ভিতরে আমাদের অনেকগুলা গ্যাস মলিকিউল আছে। সো এই গ্যাস মলিকিউলটা চুপচাপ বসে নাই, ওরা কিন্তু র্যান্ডমলি মুভ করে এবং ওরা কিন্তু ঠিকই এই পিস্টনটাকে হিট করে। পিস্টনটাকে সে যখন হিট করে, পিস্টনটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়।
এখন এই গ্যাস মলিকিউল গুলা কিন্তু নিজেরা কষ্ট করে পিস্টনটাকে হিট করে উপরের দিকে তুলতেছে। সো এখানে দেখো গ্যাস মলিকিউল গুলা এইভাবে পিস্টনটাকে হিট করে করে উপরের দিকে তুলতেছে, তাহলে গ্যাস মলিকিউল গুলার কষ্ট হচ্ছে না, ওকে কিন্তু ওয়ার্ক ডান করতে হচ্ছে। তাহলে মনে রাখবা, গ্যাস যখন নিজে ওয়ার্ক ডান করে তখন সেই ওয়ার্ক ডানটা হয় পজিটিভ। ওকে, অর্থাৎ ইফ গ্যাস সিস্টেম itself does the work, তখন ওয়ার্ক ডানটা হয় পজিটিভ। এটা একটু মনে রাখবা। আর যদি আমি বলি এর উল্টাটা, যেমন ধরো এই হচ্ছে পিস্টন, এখানে বেশ কিছু গ্যাস মলিকিউল আছে কিন্তু ওরা খুব বেশি ডিস্টার্ব করতেছে না, ওরা খুব বেশি একটা মুভমেন্টের ভিতর নাই, খুব বেশি এনার্জি ওদের না, ওরা খুব বেশি একটা মুভমেন্ট করতেছে না, ফলে ওরা নিজেরা খুব একটা পিস্টনকে হিট করতেছে না। বরং বাইরে থেকে মনে করো আমি এসে করলাম কি, এই পিস্টনের উপর জাতা দিলাম, এই পিস্টনের উপর প্রেসার দিলাম বাইরে থেকে আমি এসে, তাহলে আমি বাইরে থেকে এসে পিস্টনটাকে প্রেসারাইজ করতেছি, এই পিস্টনটা তখন আস্তে আস্তে নিচের দিকে নামবে। সো পিস্টনটা যখন নিচের দিকে নামবে, গ্যাসগুলো মুভ করার জায়গা কমে যাবে, স্পেস কমে যাবে, ভলিউম কমে যাবে এবং ওয়ার্ক ডানটা হবে নেগেটিভ। সহজ ভাষায় বললে এখানে কিন্তু গ্যাস মলিকিউল গুলা নিজেরা পিস্টনটাকে সরায় নাই, নিজেরা কোনো ওয়ার্ক ডান করে নাই এখানে, বরং গ্যাস মলিকিউলের উপরই আমরা কি করছি, বাইরে থেকে ওয়ার্ক ডান করছি। সো এই কেসে আমাদের ওয়ার্ক ডানটা হবে নেগেটিভ। সো কখন নেগেটিভ হবে, ইফ ওয়ার্ক ইজ ডান on the gas system then W টা হয়ে যায় নেগেটিভ। এই হচ্ছে গিয়ে ঘটনা। তাহলে এই দুটো একটু মনে রাখবা ভাইয়া, হ্যাঁ আমাদের কিন্তু কাজে লাগবে। এখন ভাইয়া আমরা আমাদের আসল জিনিসে আসি। আমরা এই যে বললাম যে গ্রাফের মাধ্যমে আমাদের এরিয়া বের করা যায় বা আমাদের হচ্ছে ওয়ার্ক ডান বের করা যায়, এগুলোর কিছু এক্সাম্পল আমরা একটু দেখব। এক্সাম্পল 1, একটা পি ভার্সেস ভি গ্রাফ, পিটা আছে হচ্ছে প্যাসকেলে, বিটা আছে হচ্ছে মিটার কিউবে। তোমাকে গ্রাফটা দেওয়া হইলো এইরকম, ঠিক আছে? গ্রাফটা কিরকম, এইরকম। এটা হচ্ছে না 0.1, এটা হচ্ছে 0.2। 0.1 এ ভলিউম হচ্ছে 2, 0.2 তে ভলিউম হচ্ছে 6, আর এখানে প্রেসারটা হচ্ছে 5। ওকে, প্যাসকেল। এখানে হচ্ছে 2 মিটার কিউব, এখানে হচ্ছে 6 মিটার কিউব। তোমাকে কোয়েশ্চেন করা হলো, হোয়াট ইজ দ্য work done as gas system moves from 0.1 to 0.2 in the PV graph. So P versus V গ্রাফে দেখতেই পাচ্ছ, নাম্বার 1 পয়েন্ট থেকে আমরা নাম্বার 2 পয়েন্টে গ্যাসটাকে নিয়ে যাচ্ছি। সো গ্যাসটা আমরা কিভাবে যাচ্ছে, এই যে 1 থেকে 2 তে যাচ্ছে। সো এই ক্ষেত্রে ওয়ার্ক ডানটা কত হবে? সো এই ক্ষেত্রে ওয়ার্ক ডানটা কত হবে তা দেখার আগে তোমাকে ফার্স্ট অফ অল যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে, এখানে 1 থেকে তুমি 2 তে গ্যাসটাকে নিচ্ছ, গ্যাসের ভলিউম বাড়তেছে নাকি কমতেছে, গ্যাসের ভলিউম কি ইনক্রিজ হচ্ছে নাকি ডিক্রিজ হচ্ছে, এটা প্রথমে দেখতে হবে। দেখো, খেয়াল করে দেখো, ইনিশিয়ালি নাম্বার 1 পয়েন্টে তোমার গ্যাস ভলিউম ছিল 2 মিটার কিউব এবং ফাইনালি নাম্বার 2 পয়েন্টে তোমার গ্যাস ভলিউম দাঁড়াচ্ছে 6 মিটার কিউব। তাহলে তুমি দেখেই বুঝতে পারতেছো গ্যাস ভলিউমটা 2 মিটার কিউব থেকে 6 মিটার কিউব হচ্ছে। গ্যাস ভলিউমটা 2 মিটার কিউব থেকে 6 মিটার কিউব হচ্ছে। গ্যাস ভলিউমটা ছিল 2 মিটার কিউবে নাম্বার 1 পয়েন্টে এবং ফাইনালি এটা নাম্বার 2 পয়েন্টে চলে যাচ্ছে যেখানে ভলিউম হচ্ছে 6 মিটার কিউব। তাহলে ইনিশিয়ালি ভলিউম ছিল 2 মিটার কিউব এবং ফাইনালি নাম্বার 2 পয়েন্টে ভলিউম আসতেছে 6 মিটার কিউব। সো দেখেই বুঝতে পারতেছো ভলিউমটা 2 থেকে 6 হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স এখানে ভলিউমটা কিন্তু ভাই ইনক্রিজ হচ্ছে। সো আমাকে বলো তো, ভলিউম যদি ইনক্রিজ করে, ভলিউম যদি ইনক্রিজ করে, ভি যদি ইনক্রিজ হয়, আমার ওয়ার্ক ডানটা কি হবে? অবশ্যই ডাব্লিউ পজিটিভ হবে। এবার তুমি ডাব্লিউ এর ভ্যালু বের করবা।
ডাব্লিউ এর ভ্যালু আমরা কিভাবে বের করি? এরিয়ার মাধ্যমে। এখন দেখো এই এরিয়াটা একটা কিসের এরিয়া? এরিয়াটা হচ্ছে আমাদের একটা, এটাকে আমরা কি বলি বলতো? এটাকে আমরা বলি একটা রেক্টেঙ্গেল। একজন বলল ভলিউম বাড়লে প্রেসার বাড়লো না কেন? মেহরাজ খুব সুন্দর কোশ্চেন করছো, ভলিউম বাড়লে প্রেসার বাড়লো না কেন? দেখো ভাইয়েরা, মনে করো এই একটা গ্যাস বেলুন তুমি নিলা, গ্যাস বেলুনে বেশি যদি প্রেসার বাড়াও, ও কি ভলিউমটা বাড়বে? না, বেলুনে প্রেসার দিলেও ভলিউমটা কমে যাবে। সো প্রেসার ভলিউম একটা আরেকটা ইনভার্সলি প্রপোর্শনাল। তুমি হয়তো এটা আইডিয়াল গ্যাসে পড়ে আসছো, হয়তো এখন একটু ভুলে গেছো, কোনো বিষয় না। বয়েলস লতে হয়তো পড়ে আসছো। হ্যাঁ, সারি আর ভ্যারিয়েবল হলেও বের করা যাবে, আমরা একটু পরেই দেখবো, টেনশন নিও না। মেহরাজ ভাইয়া বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ সুহাদা, করা যায়, আমি জাস্ট গ্রাফিক্যাল মেথডেও যে করা যায় সেটাও দেখাচ্ছি। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু ভাই আমাদের ওয়ার্ক ডানটা হবে পজিটিভ। তো এরিয়াটা আসলে কি? এরিয়াটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল, ঠিক আছে? সো একটা রেক্টেঙ্গেলের ক্ষেত্রে আমাদের এরিয়ার ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি বলে? এরিয়ার ফর্মুলাটা আমাদের বলে সেটা হচ্ছে আমাদের লেন্থ ইনটু উইডথ। তাহলে আমরা একটু দেখি এখানে যে রেক্টেঙ্গেল ফর্ম করলো কিভাবে করলো। এই যে 1 নাম্বার পয়েন্ট থেকে সোজা একটা লাইন টানলাম নিচের দিকে, 2 নাম্বার পয়েন্ট থেকে সোজা একটা লাইন টানলাম নিচের দিকে, তাহলে দেখো এখানে কিন্তু একটা রেক্টেঙ্গেল ফর্ম করছে। সো এই রেক্টেঙ্গেলের যে এরিয়াটা সেটাই হবে আমাদের ওয়ার্ক ডান। তাহলে এটা কিভাবে বের করব? খুব ইজি, আমাদের এখানে হচ্ছে গিয়ে লেন্থ বের করতে হবে। লেন্থটা কত? দেখো স্টার্ট হয়েছে 2 থেকে, এন্ড হয়েছে হচ্ছে 6 এ, তাহলে 2 থেকে 6 এতটুকু কত হবে? 6 - 2 দ্যাট ইজ 4। ওকে, এটা হচ্ছে লেন্থ, তাহলে লেন্থটা হচ্ছে আমাদের 4। আর উইডথটা কত? ওকে, উইডথটা আমরা একটু দেখি, সেটা হচ্ছে এতটুকু। তাহলে এই উইডথটা আমাদের হচ্ছে 5, এই দেখো 5 দেখা যাচ্ছে 5, এতটুকু হচ্ছে আমাদের 5। তাহলে 4 × 5 দ্যাট ইজ 20। সো ওয়ার্ক ডানটা কত হবে? ওয়ার্ক ডানটা হবে 20, কিন্তু প্লাস নাকি মাইনাস? যেহেতু আমরা দেখছি ওয়ার্ক ডানটা পজিটিভ, কাজে এখানে দিব প্লাস। এটা খুব সহজ। এখন আমরা আরেকটু যাই সামনের দিকে, আরেকটু উপরের দিকে উঠি। দেখো যেইটা আমি দেখাইলাম এটা কিন্তু তুমি P × V1 - V2 দিয়েও করতে পারতা, কনস্ট্যান্ট প্রেসার আছে যেহেতু। বাট এরিয়া যেহেতু দেওয়া আছে, আমরা এরিয়া দিয়েই দেখলাম। এক্সাম্পল 2, P ভার্সেস V। সাপোজ এটা হচ্ছে একটা পয়েন্ট, নাম্বার 1 পয়েন্ট, এটা হচ্ছে নাম্বার 2 পয়েন্ট। সো 1 থেকে 2 তে তুমি যাচ্ছ এইভাবে। তো তোমাকে কিছু ডাটা দেওয়া আছে, কিরকম ডাটা? পয়েন্ট 1 এর জন্য তোমাকে ভলিউম দেওয়া আছে এখানে 2, ভলিউমটা আছে হচ্ছে মিটার কিউবে, আর প্রেসারটা আছে হচ্ছে প্যাসকেলে, ঠিক আছে? আর 2 নাম্বার পয়েন্টের জন্য তোমাকে ভলিউম দেওয়া আছে সেটা হচ্ছে 4। নাম্বার 1 পয়েন্টের জন্য তোমাকে প্রেসার দেওয়া আছে 4, নাম্বার 2 পয়েন্টের জন্য তোমাকে প্রেসার দেওয়া আছে সাপোজ 6। ওকে, তাহলে এইখানে তোমাকে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য work done by the gas to move it from point 1 to point 2। কত হবে ওয়ার্ক ডানটা? এটা আমরা বের করতে চাচ্ছি, ক্যালকুলেট করতে চাচ্ছি। ওকে, এইখানে আমাদের ফার্স্ট যে কাজটা সেটা আমাকে দেখতে হবে, কি বলছিলাম, ভলিউম বাড়তেছে নাকি কমতেছে। দেখো নাম্বার 1 পয়েন্টে ভলিউমটা কত ছিল? সেটা ছিল কিন্তু 2। আর নাম্বার 2 পয়েন্টে ভলিউমটা কত ছিল? সেটা কিন্তু ছিল 4। তাহলে ইনিশিয়াল ভলিউম ছিল 2, ফাইনাল ভলিউম ছিল 4। তাহলে দেখো শুরুতে ভলিউম ছিল 2, দেন সেখান থেকে ভলিউম আস্তে আস্তে বাড়ছে, বেড়ে কত হয়েছে? 4 হয়েছে। দেখো 1 থেকে তুমি 2 তে গেছো, ভলিউমটাও 2 থেকে 4 হয়ে গেছে। আবার দেখো 1 থেকে তুমি 2 তে গেছো, ভলিউমটাও 2 থেকে কত হয়ে গেছে? 4 হয়ে গেছে। আবার বলি 1 থেকে 2 তে গেছো, ভলিউমটাও 2 থেকে 4 হয়ে গেছে।
ওকে, চেঞ্জটা বুঝতে পারছো? তাহলে এখানে ভলিউমটা ছিল 2 তে, হয়ে গেছে 4। দ্যাট মিন্স এখানে অবশ্যই অবশ্যই আমাদের ভলিউমটা বাড়ছে। সো ভলিউম যদি বাড়ে আমরা দেখে আসছি ওয়ার্ক ডানটা কি হবে, ডাব্লিউটা হবে পজিটিভ। সো আমার প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ হচ্ছে এখন আমরা এরিয়া বের করব। এরিয়া। সো এটা একটা কি বলতো, ইটস আ ট্রাপিজিয়াম। সো ট্রাপিজিয়ামের এরিয়া আসলে কিভাবে বের করে? ট্রাপিজিয়ামের এরিয়া হচ্ছে হাফ ইনটু সামেশন অফ parallel sides, summation of parallel sides into distance between, অনেকেই জানো তাও লিখে দিতেছে, distance between two parallel side। অনেকে হয়তো এটাকে হাইট বলবা, একই জিনিস। সো দেখো, যেহেতু আমাদের অনেক বেশি কাজে লাগে এই চ্যাপ্টারে, আমি লিখেই দিলাম হাফ ইনটু সামেশন অফ প্যারালাল সাইডস। হ্যাঁ, প্যারালাল সাইড গুলো আসলে কত কত? দুইটা প্যারালাল সাইড আছে ট্রাপিজিয়ামটায়। কি কি খেয়াল করে দেখো, তুমি যদি এইখানে এরিয়াটাকে একটু ফলো করো, এরিয়াটা হচ্ছে এইটা। এই যে এরিয়া, এই হচ্ছে এরিয়া। এই এরিয়াটা দ্যাট ইজ এই ট্রাপিজিয়ামটা দুইটা প্যারালাল সাইড আছে। একটা সাইড হচ্ছে এই যে স্মলার একটা সাইড আছে, আর একটা হচ্ছে লার্জার একটা সাইড আছে। সো এই দুইটা সাইড আমাদের মেজার করতে হবে। সো স্মলার সাইডটা অ্যাকচুয়ালি এতটুকু, দ্যাট ইজ 4, আর লার্জার সাইডটা হচ্ছে এতটুকু, দ্যাট ইজ 6। ওকে, সো স্মলার সাইডটা হচ্ছে আমার 4 আর লার্জার সাইডটা হচ্ছে আমার 6। তাহলে দুইটা প্যারালাল সাইড আছে, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 6। তার সাথে মাল্টিপ্লাই করতে হবে কাকে? ডিসটেন্স বিটুইন টু প্যারালাল সাইডস। তাহলে দুইটা প্যারালাল সাইডের মধ্যে ডিসটেন্স আসলে কত? খেয়াল করে দেখো, এইখানে এই যে দুইটা প্যারালাল সাইড আছে, খেয়াল করে দেখো, তাদের ইন বিটুইন ডিসটেন্স হবে এতটুকু। তাহলে এই ডিসটেন্সটা কত? 2, 4। তাহলে এই ডিসটেন্সটা হবে 4 - 2, দ্যাট ইজ 2। এই ডিসটেন্সটা কত হবে দেখো, এখানে 2 এখানে 4, তাহলে তাদের বিয়োগফল 4 - 2, দ্যাট ইজ 2। তাহলে এইখানে ডিসটেন্স বিটুইন টু প্যারালাল সাইডস এটা হবে 2। তাহলে এইখানে তুমি যদি ক্যালকুলেশন করো আনসার পেয়ে যাবে। সেটা কত পাবা? এটা আসবে হচ্ছে 10। এখন ওয়ার্ক ডানটা কি তাহলে +10 না -10? যেহেতু আমাদের ওয়ার্ক ডানটা পজিটিভ ছিল, এটা অবশ্যই আসবে +10 জুল। অবশ্যই +10 জুল আসবে। হয়ে গেল। এখন এই প্রশ্নটাকে আমি একটু ঘুরায় দিব। এই প্রশ্নটাকে পরীক্ষায় স্যাররা একটু ঘুরায় দিবে। কিরকম ঘুরায় দিবে একটু দেখো। এই কোশ্চেনটারই ঘুরায় দিবে। এরকমই একটা কোশ্চেন তোমাকে ঘুরায় দেওয়া হইতে পারে পরীক্ষায়। কিরকম একটু দেখো। এইরকম দিয়ে দিল, ঠিক আছে? তোমাকে বলা হইলো এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। তোমাকে বলা হইলো যে 1 নাম্বার পয়েন্টের ভলিউম হচ্ছে 8, এটা হচ্ছে ভলিউম, আর 1 নাম্বার পয়েন্টের প্রেসারটা হচ্ছে 10, ঠিক আছে? তোমাকে বলা হইলো 2 নাম্বার পয়েন্টের ভলিউম হচ্ছে 2, আর 2 নাম্বার পয়েন্টের প্রেসার হচ্ছে, সাপোজ তোমাকে বলে দেওয়া হইলো, এটাও বলে দেওয়া হচ্ছে 4। ওকে, তাহলে এইখানে কিন্তু খেয়াল করে দেখো, তোমাকে 1 থেকে 2-তে তুমি একটা গ্যাস সিস্টেমকে নিয়ে যাচ্ছ। 1 থেকে 2-তে তুমি একটা গ্যাস সিস্টেমকে নিয়ে যাচ্ছ। এক ছিল 1-এ, নিয়ে যাচ্ছ কোথায়? 2-তে। ওকে, ছিল 1-এ, নিয়ে যাচ্ছ কোথায়? 2-তে। সো এখানে তোমাকে প্রশ্ন করা হলো হোয়াট ইজ দা ওয়ার্ক ডান টু মুভ আ সিস্টেম from point 1 to point 2। কত হবে ওয়ার্কটা? সো এটা তোমাকে বের করতে বলছে। কিভাবে করবা? আগের মতো, বাট এখানে একটা ঝামেলাটা হচ্ছে, খেয়াল করো, আমরা শুরুতে দেখি ভলিউম বাড়ছে না কমছে, ওয়ার্ক ডানটা পজিটিভ নাকি নেগেটিভ বোঝার জন্য।
তাহলে দেখো ইনিশিয়াল পয়েন্ট 1 এ যখন ছিল তখন আমাদের ভলিউমটা কত ছিল? 1 এ যখন ছিল ভলিউমটা ছিল 8, বাট আস্তে আস্তে সে 1 থেকে 2 তে আসছে, 2 তে যখন গেল ভলিউমটা চলে আসতেছে 2। তাহলে ভলিউমটা কিন্তু এখন কমছে, ছিল 8 এ হয়ে গেছে কত? 2। আবার বলি, 1 নাম্বার পয়েন্টে ভলিউমটা ছিল 8, এরপরে 2 নাম্বার পয়েন্টে সে যখন আসে ভলিউম হয়ে গেছে 2, তাহলে ছিল 8 হইছে 2, 8 থেকে 2 হয়ে গেছে, 8 থেকে 2 হয়ে গেছে, 8 থেকে 2 হয়ে গেছে। তাহলে ভলিউম কিন্তু এখানে কমছে। তাহলে ভলিউম কিন্তু এখানে ভাই কি হয়েছে? কমছে। ভলিউম যদি কমে ওয়ার্ক ডানটা কি আসবে বলতো? নেগেটিভ আসবে। ভলিউম যেহেতু কমছে ওয়ার্ক ডানটা আসবে, হ্যাঁ এক্স্যাক্টলি এখানে ওয়ার্ক নেগেটিভ হবে, এক্স্যাক্টলি ঠিক ধরছো। ভলিউম যেহেতু কমছে ওয়ার্ক ডানটা হবে কিন্তু ভাই নেগেটিভ, সো নেগেটিভ ওয়ার্ক ডান হবে। সো নেগেটিভ ওয়ার্ক ডান হলে আনসারটা কত আসবে আমরা একটু বোঝার চেষ্টা করি। নেগেটিভ ওয়ার্ক ডান হলে আমার আনসারটা এখানে আমার এরিয়াটা আগে বের করতে হবে। এরিয়াটা কি হবে? আবারও সেই ট্রাপিজিয়াম, সো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এরিয়া যেমন হয় তেমনই হবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এরিয়া কত হয়? ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এরিয়া কত হয়? দেখো এখানে কিন্তু একটা ট্রাপিজিয়াম তৈরি হয়ে গেছে, একটা ট্রাপিজিয়াম তৈরি হয়ে গেছে। ওকে, এখানে কিন্তু ভাইয়া একটা ট্রাপিজিয়াম তৈরি হয়ে গেছে। সো এই ট্রাপিজিয়ামটার এরিয়া কত হবে? সো ট্রাপিজিয়ামের এরিয়া বের করা অলরেডি তোমরা দেখছো, হাফ ইনটু প্যারালাল সাইড গুলার সামেশন, দ্যাট ইজ এডিশন ইনটু প্যারালাল সাইড দুইটার ইন বিটুইন ডিসটেন্স। ওকে, সো আমরা এটা একটু বের করব। দেখো আমাদের দুইটা প্যারালাল সাইড আছে, একটা হচ্ছে এই যে এইটা একটা প্যারালাল সাইড, এই প্যারালাল সাইডের লেন্থ কত? সেটা হবে এতটুকু, এটা হবে 4। আর আরেকটা প্যারালাল সাইড হচ্ছে এইটা, এই প্যারালাল সাইডের লেন্থ কত? এটা হচ্ছে এই বড় প্যারালাল সাইডটা, সেটার লেন্থ হবে এতটুকু, এটার লেন্থ হবে ভাইয়া 10। ওকে, এটার লেন্থ কত হবে? 10। হ্যাঁ, এতটুকু কিন্তু 10। তাহলে এইখানে দেখো বড় প্যারালাল সাইডের লেন্থ কত? 10। এটা আমাদের হয়ে গেল। ওকে, এটা আমাদের হয়ে গেল। বড় যে প্যারালাল সাইডটা আছে এটার লেন্থ হচ্ছে 10, আর ছোট যে প্যারালাল সাইডটা আছে এটার লেন্থ হচ্ছে 4। দেখো এই বড়টা হচ্ছে 10 আর এই ছোটটা হচ্ছে 4। ওকে, তাহলে এখানে কি পাবো? দেখো হাফ ইন্টু 10 প্লাস 4, এই দুটো হচ্ছে প্যারালাল সাইডের লেন্থ। আর নিতে হবে তাদের ইন বিটুইন ডিস্টেন্স। ইন বিটুইন ডিস্টেন্সটা কত খেয়াল করো, ইন বিটুইন ডিস্টেন্স হচ্ছে এতটুকু, এতটুকু দুইটা প্যারালাল সাইডের ইন বিটুইন ডিস্টেন্স, দুইটা প্যারালাল সাইডের ইন বিটুইন ডিস্টেন্স এতটুকু। 2 আর 8 এর মধ্যে ডিফারেন্স কত? 8 বিয়োগ 2 হচ্ছে 6। তাহলে এটা হয়ে যাবে আমাদের 6। তাহলে এটা কত আসবে? 6 14 7, 6 7 42, তাহলে এটা চলে আসবে আমাদের 42। বাট ওয়ার্ক ডানটা কি হবে? +42 না -42? যেহেতু ওয়ার্ক ডানটা নেগেটিভ কাজে এখানে আমাদের হবে -42 জুল। সো আমরা কিন্তু মোটামুটি শেষের দিকে চলে আসছি, জাস্ট অল্প কিছু অঙ্ক বাকি আছে, তোমরা জাস্ট দেখতে থাকো। সো এইখানে ঝামেলাটা কোন জায়গায় লাগছে? ঝামেলাটা লাগছে হচ্ছে আমাদের এইখানে ওয়ার্ক ডানটা হবে নেগেটিভ। এই কনসেপ্টটা একটু মনে রাখতে হবে আমাদের সবাইকে। ওকে, মানে ওয়ার্ক ডানটা হয়ে যাবে কিন্তু নেগেটিভ। ওকে, বাকি সব যা আছে তাই, সেই আমরা এরিয়াই বের করছি, কিন্তু ওয়ার্ক ডানটা হয়ে যাবে নেগেটিভ। এখন আরেকটা চমৎকার একটা কোয়েশ্চেন তোমাদেরকে আমি একটু দিব, অনেকে এটা ভুল করে, কনফিউজড হয়ে যায়। খেয়াল করো, এক্সাম্পল 4। এক্সাম্পল 4টা অনেকটা এরকম, একটা পি ভার্সেস ভি গ্রাফ দেওয়া আছে। এখানে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পয়েন্ট। সো একটা গ্যাস 1 থেকে 2 তে নিয়ে গেলা তুমি, পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2 তে নিয়ে গেলে একটা গ্যাসকে, একটা গ্যাস সিস্টেমকে। তোমাকে বলে দেওয়া আছে পি পয়েন্টের সাপোজ প্রেসার হচ্ছে 2 প্যাসকেল, 2 নাম্বার পয়েন্টের প্রেসার হচ্ছে 6 প্যাসকেল, ভলিউমটা হচ্ছে এখানে 4 মিটার কিউব। তোমাকে বলা হলো হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান, what is the work done to move the gas from point 1 to point 2? What is the work done to move the gas system from point 1 to point 2?
এক্স্যাক্টলি তাসিন, সুন্দর সুন্দর, সবাই সুন্দর আনসার দিছো, এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাদি করতে পারতা, কোনো বিষয় না, কোনো প্যারাই নাই। দেখো, কেউই ইনশাল্লাহ ভুল আনসার দাও নাই, সবাই বেশ ভালো আনসার দিয়েছে। দেখো এখানে ব্যাপারটা কি হয়েছে, তুমি যখন 1 নাম্বার পয়েন্ট থেকে 2 নাম্বার পয়েন্টের দিকে যাচ্ছ যাচ্ছ খেয়াল করো, 1 নাম্বার পয়েন্টে তোমার ভলিউমটা কত ছিল 4, আবার 2 নাম্বার পয়েন্টে ভলিউমটা কত আছে, 4ই আছে। তাহলে ইনিশিয়ালি নাম্বার 1 পয়েন্টে তোমার ভলিউম ছিল v1 ইজ ইকুয়াল টু 4 মিটার কিউব, নাম্বার 2 পয়েন্টেও তোমাদের ভলিউমটা আছে কিন্তু v2 ইজ ইকুয়াল টু 4 মিটার কিউব। সো এই কেসে আমাদের কিন্তু ভলিউমের কোনো চেঞ্জ হয় নাই। সো নো চেঞ্জ অফ ভলিউম, ভলিউমের কোনো চেঞ্জই হয় নাই। ভলিউমের যদি কোনো চেঞ্জ না হয়, আমরা এখানে বলতে পারি ডেল্টা ভিটা হবে 0। ডেল্টা ভি যদি 0 হয়, ডাব্লিউটা কত হবে বলো তো, 0ই হবে, কারণ ডাব্লিউ সমান সমান ছিল পি ইন্টু ডেল্টা ভি। সো ভলিউমে যদি চেঞ্জ না হইলো, তাহলে আর ওয়ার্ক ডান থাকবে কি, ওয়ার্ক ডান থাকবে 0। তো এই কেসে আমাদের ওয়ার্ক ডানটা হবে ভাইয়া 0। হ্যাঁ, ইনফাইনাইট এনার্জি না, ওয়ার্ক ডানটা হচ্ছে 0 আর কি, এটাই বোঝাচ্ছে। ওকে, বুঝাইতে পারছি? সো এই অঙ্কগুলো, এই ছোট ছোট জিনিসগুলাই কিন্তু তোমাদের সিকিউতে থাকে। সো আমরা কিন্তু ওয়ার্ক ডান, চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি অনেক ডিটেইলসে পড়ে ফেলছি। এখন আমরা চলে আসছি আমাদের ফাইনাল, একদম ফাইনাল টপিকে আজকের ক্লাসে, সেটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তো সবাই একটু লিখবো, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এটা আসলে কোথা থেকে আসছে? ব্যাপারটা হচ্ছে, সাপোজ এই হচ্ছে একটা গ্যাস সিস্টেম, এই হচ্ছে একটা গ্যাস সিস্টেম, এখানে বেশ কিছু গ্যাস মলিকিউল আছে। এই হচ্ছে পিস্টন। ওকে, সো এই যে আমরা বলি না গ্যাস মলিকিউল গুলা র্যান্ডম মুভমেন্ট করে, তারপরে হচ্ছে ওরা পিস্টনকে হিট করে, পিস্টনকে উপরে তুলে, এগুলা কি এমনি এমনি হয়? উত্তর হচ্ছে না। এগুলা তখনই হবে যখন তুমি এই পুরা গ্যাস সিস্টেমকে কিছু হিট এনার্জি সাপ্লাই দিবা। সো এই হিটটাকে আমরা লিখি হচ্ছে কিউ এর মাধ্যমে, কিউটা হচ্ছে হিট এনার্জি। ওকে, হিট এনার্জি। সো যখন এই হিট এনার্জি তুমি সাপ্লাই দিচ্ছ গ্যাস সিস্টেমে, তখন সেই গ্যাসগুলো হিটটাকে অ্যাবজর্ব করতেছে। হিট যখন সে অ্যাবজর্ব করে, তখন সেই হিটটা অ্যাবজর্ব করার পর র্যান্ডম মুভ করা শুরু করে, র্যান্ডমলি ওরা মুভমেন্ট করা শুরু করে, এদিক ওদিক মুভমেন্ট করা শুরু করে। সো হিটটা পাওয়ার পরে কিন্তু ওরা মুভ করে, তার আগে না। আগে হয়তো অল্প একটু মুভ করতো, হিটটা পাওয়ার পর বেশি মুভমেন্ট করে। সো যখনই ওরা বেশি মুভমেন্ট করা শুরু করলো, তখনই কিন্তু ওদের টেম্পারেচারটা বেড়ে গেছে, যেহেতু হিট দেওয়ার কারণে টেম্পারেচার বেড়ে যাচ্ছে। টেম্পারেচার বেড়ে গেলে ওদের র্যান্ডম মুভমেন্ট বেড়ে যাচ্ছে, র্যান্ডম মুভমেন্ট বেড়ে গেলে ওদের ইন্টারনাল এনার্জি বাড়বে না কমবে? বাড়বে। কাজে এইখানে আমরা যে ইফেক্টটা পাবো সেখান থেকে, সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জিটা বাড়বে, ইন্টারনাল এনার্জিটা চেঞ্জ হবে, ইন্টারনাল এনার্জিটা চেঞ্জ হবে। দ্যাট ইজ আমরা একটা ডেল্টা ইউ পাবো। পাশাপাশি আমাদের যেটা হবে, এই যে গ্যাস মলিকিউল গুলা, এগুলা কিন্তু আমাদের এই পিস্টনটাকে হিট করবে, পিস্টনটাকে হিট করবে, পিস্টনটাকে হিট করলে পরে এটা উপরের দিকে উঠে যাবে। সো দেখো এখানে কিন্তু গ্যাস মলিকিউল গুলা হিট করে করে পিস্টনটাকে উপরে তুলতেছে। সো এখানে গ্যাস মলিকিউল গুলা নিজেরা কিন্তু একটা ওয়ার্ক ডান করতেছে। সো আমরা দেখতে পাচ্ছি যখন আমরা হিট দিচ্ছি, তখন কিন্তু আরেকটা ঘটনা ঘটতেছে, সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, ওয়ার্ক ডান বাই গ্যাস, দ্যাট ইজ ডাব্লিউ। সো দেখো এখানে আমরা আমাদের ইনপুট হিসেবে কি দিচ্ছি? ইনপুট হিসেবে আমরা দিচ্ছি হচ্ছে হিট এনার্জি, এবং আউটপুটে আমরা কি পাচ্ছি? আউটপুটে আমরা এই দুইটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ, আর একটা হচ্ছে ওয়ার্ক ডান। অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্ল্ডের যে কোনো কিছুতেই আমাদের থিওরিটিক্যালি এনার্জিটা কনজার্ভ থাকে। ওকে, সো আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এটার যে কনসেপ্ট, এটা হচ্ছে এনার্জি কনজারভেশন থেকে। এনার্জি কনজারভেশন কি বলে? তুমি কখনোই এনার্জি লস করবে না, তুমি যা এনার্জি দিবা সেই এনার্জিটা আবার ব্যাক পাবা। অর্থাৎ তুমি ইনপুট এনার্জি হিসেবে যা দিবা সেই এনার্জিটাই তুমি আউটপুট এনার্জি হিসেবে পাবা। সো আমাদের এনার্জি কনজারভেশন বলে ইনপুট এনার্জি, ইনপুট এনার্জি
is equal to output energy. Input energy is equal to output energy. ওকে, তাহলে ইনপুট এনার্জি আর আউটপুট এনার্জি ইকুয়াল হয়। তাহলে ইনপুট আমি কি দিচ্ছি কিউ, আর আউটপুট আমি কি দিচ্ছি, কি পাচ্ছি, ডেল্টা ইউ প্লাস ডাব্লিউ। সো এই জিনিসটাই হচ্ছে আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ওকে, তাহলে এই কিউটাকে নিয়ে একটু আলাপ করি। ডেল্টা ইউ আর ডাব্লিউ কে নিয়ে তো অনেক আলাপ করছি। কিউটা আমাদের দুই রকম হইতে পারে। যদি আমাদের সিস্টেমটা হিট অ্যাবজর্ব করে, অর সিস্টেমে হিট সাপ্লাই দেওয়া হয়, হিট ইজ সাপ্লাইড টু দ্য সিস্টেম, অথবা সিস্টেম যদি হিটটাকে অ্যাবজর্ব করে, সেই ক্ষেত্রে আমরা বলি কিউটা হবে পজিটিভ, কিউটা হবে পজিটিভ। আর যদি সিস্টেম হিটটাকে রিলিজ করে, সেই ক্ষেত্রে আমার কিউটা হবে নেগেটিভ। এটা একটু মনে রাখো। ওকে, তাহলে সিস্টেম যদি আমাদের হিটটাকে রিলিজ করে দেয়, সেই ক্ষেত্রে আমাদের হিটটা হবে নেগেটিভ, কিউটা হবে নেগেটিভ। আর সিস্টেম যদি আমাদের হিটটাকে অ্যাবজর্ব করে, সেই ক্ষেত্রে আমাদের হিটটা কিন্তু হবে পজিটিভ। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো, এই ফর্মুলার উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু ম্যাথ পরীক্ষা আসে। ডেল্টা ইউটা কিরকম ছিল আমরা দেখছিলাম, ডেল্টা ইউ কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয়, ডাব্লিউ কখন পজিটিভ নেগেটিভ হয়, যখন গ্যাস ইটসেলফ ডাজ দ্য ওয়ার্ক দেন ডাব্লিউ ইজ পজিটিভ। আর যখন হচ্ছে ওয়ার্ক ইজ ডান অন দ্য গ্যাস বাই সামথিং এক্সটার্নাল দেন ডাব্লিউ ইজ নেগেটিভ। সো গ্যাস ইটসেলফ ডাজ দ্য ওয়ার্ক, ডাব্লিউ ইজ পজিটিভ। ওয়ার্ক ইজ ডান অন দ্য গ্যাস দেন ডাব্লিউ ইজ নেগেটিভ। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের এখান থেকে কিন্তু পরীক্ষায় ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে। ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখার আগে আমি ছোট ছোট কিছু এমসিকিউ তোমাদের একটু দেখায় আসি। ইন্টারনাল এনার্জি অফ এ গ্যাসিয়াস মিডিয়াম ডিপেন্ডস অন, তোমরা একদম নিঃসন্দেহে মাথায় রাখো, ক্লাসে যেগুলো দেখানো হবে ওগুলা থেকেই পরীক্ষা কোশ্চেন আসবে। দেখো আমি কিন্তু ক্লাসে এটা অনেক ডিটেলসে ব্যাখ্যা করছি। ইন্টারনাল এনার্জি অফ গ্যাসিয়াস মিডিয়াম এটা কিসের উপর ডিপেন্ড করে, অ্যাকচুয়ালি দেখো কত জায়গায় আসছে, এটা কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। ওকে, অনেকগুলো জায়গায় আসছে। আবার আরেকটা এমসিকিউ যদি আমি তোমাদের একটু দেখাই, যে কই গেল, ধরো কই গেল, কই গেল, এই তো, which law given below as the special form of first law of the thermodynamics। তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর সাথে কোন লটার আমাদের সিমিলারিটি আছে। তো তোমরা পড়ে আসছো আমাদের এনার্জি কনজারভেশন বা ল অফ কনজারভেশন, প্রিন্সিপল অফ এনার্জি, এটার কিন্তু আমাদের মিল আছে। সো দুইটা কনসেপ্ট কিন্তু অ্যাকচুয়ালি সেম। ওকে, যা এনার্জি আমরা দিব সেটাই আমরা পাবো, এটাই হচ্ছে এটার কনসেপ্ট, এটা মাথায় রাখতে হবে। সো আমরা অ্যাকচুয়ালি যেইটাকে সলভ করার জন্য আসছিলাম সেটা হচ্ছে এইটা। এই প্রবলেমটা একটু দেখো কি বলছে। এটা একটা এমসিকিউ বা স্টেম বেসড এমসিকিউ। তোমরা জানো যে এমসিকিউ তেও বেশ কিছু এই টাইপের কোশ্চেন থাকে যেখানে স্টেম থাকে, তোমাকে আনসারটা বের করতে হয়। সো এখানে কি বলছে দেখো, সাম গ্যাস ইজ এনক্লোজড ইন আ সিলিন্ডার by providing 800 joule of heat energy to the system, keeping the pressure of the gas constant at 400 pascal, 1200 joule of work is obtained. So এখানে তোমাকে বলা হচ্ছে by providing 800 joule of heat, অর্থাৎ তুমি 800 joule of heat প্রোভাইড করতেছো সিস্টেমকে। সো এইখানে সিস্টেমকে তুমি দিয়ে দিচ্ছ 800 জুল, সিস্টেম কিন্তু সেটা অ্যাবজর্ব করে নিচ্ছে। সো সিস্টেমকে তুমি প্রোভাইড করলা বা সাপ্লাই দিলা 800 জুল হিট, সিস্টেম সেটাকে অ্যাবজর্ব করতেছে। সো এই কেসে আমাদের হিটটা কিন্তু হবে পজিটিভ, তাহলে আমাদের কিউটা হবে এখানে পজিটিভ 800 জুল। আমি আবার বলি, সিস্টেমে এখানে আমাদের হিট এনার্জি সাপ্লাই দেওয়া হচ্ছে বা প্রোভাইড করা হচ্ছে। প্রোভাইড করা হলে আমাদের সিস্টেমটা হিট সেই এনার্জিটাকে অ্যাবজর্ব করে ফেলবে। সো কতটুকু এনার্জি অ্যাবজর্ব করলো সেটা হচ্ছে 800 জুল। সো কিউটা হবে এখানে পজিটিভ 800। কিপিং দ্য প্রেসার অফ দ্য গ্যাস কনস্ট্যান্ট এট 400 প্যাসকেল, 1200 জুল অফ ওয়ার্ক ইজ অবটেইন। সো ডাব্লিউ এখানে হচ্ছে 1200 জুল, ডাব্লিউটা হচ্ছে 1200 জুল। হোয়াট উইল বি দ্য চেঞ্জ অফ দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য গ্যাস। সো ইন্টারনাল এনার্জি চেঞ্জটা কত হবে, গ্যাসের ইন্টারনাল এনার্জি চেঞ্জটা কত হবে, দ্যাট মিন্স ডেল্টা ইউটা কত হবে। সো দেখো তোমাকে কিউ দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে, ডেল্টা ইউ বের করতে বলছে। তো বুঝতেই পারছো এখানে তোমাকে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দিয়ে রিলেট করতে হবে। তাহলে এখানে কিউ এর ভ্যালু কত, কিউ এর ভ্যালু কোশ্চেনে বলা হচ্ছে 800, ডেল্টা ইউ কত আমরা জানি না, বের করব। ডাব্লিউ কত সেটা হচ্ছে 1200,
ক্যালকুলেশন করলে এখান থেকে আনসার পেয়ে যাব। আনসারটা কত পাবো? সেটা পাবো -400 জুল। -400 জুল, -400 জুল, এক্স্যাক্টলি -400 জুল। ওকে, এখন ভাইয়া আমরা আরেকটু সামনে আগাই। দেখো এই যে এমসিকিউটা দেখলাম না, হুবহু এই এমসিকিউটা একটা সিকিউ প্রশ্ন হিসেবে কিন্তু আমাদের পরীক্ষা আসছিল এবং রিসেন্ট ইয়ার আসছিল। কোন সালে? দেখো বরিশাল বোর্ড 25। দেখো কি বলছে কোয়েশ্চেনটা একটু বড়। কোয়েশ্চেনটা বলছে ভাইয়া, the volume the volume the volume of a confined gas changes from 1.6 into 10 cube centimeter cube to 3.2 into 10 cube centimeter cube when a heat amount of 2400 joule is supplied to it at a constant pressure of 5 into 10 to the power 5 pascal. সো দেখো এখানে কি কাহিনীটা ঘটতেছে। কাহিনীটা হচ্ছে ইনিশিয়ালি আমাদের একটা গ্যাসের ভলিউম ছিল 1.6 into 10 কিউব সেন্টিমিটার কিউব, এন্ড ফাইনালি এটার ভলিউম এক্সপান্ড হয়ে গেছে 3.2 into 10 কিউব সেন্টিমিটার কিউব। সো ইনিশিয়াল ভলিউমটা হচ্ছে আমাদের V1 আর ফাইনাল ভলিউমটা হচ্ছে আমাদের V2। এখন মনে রাখবা আমি একটা কথা বলছিলাম যে আমাদের অলওয়েজ থার্মোডাইনামিক্সে প্রেসারটাকে আমরা রাখি প্যাসকেলে, ভলিউমটাকে আমরা রাখার চেষ্টা করি মিটার কিউবে। সো এইখানে প্রেসারটা আমাদের প্যাসকেলেই আছে, বাট ভলিউমটা দেখো সেন্টিমিটার কিউবে আছে। সো এগুলো আমাদের চোখে একটা অশান্তি তৈরি করে। আমরা এগুলাকে মিটার কিউবে নিয়ে যাব। কিভাবে নিব? মনে রাখবা সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নেওয়ার উপায় হচ্ছে 10 টু দি পাওয়ার -6 দিয়ে মাল্টিপ্লাই করা। সো 1 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব। ওকে, 1 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব। সো তোমাদেরকে এখানে এই কাজটা করতে হবে, সেটা হচ্ছে কনভার্সনটা। তো কনভার্সনটা কিরকম হবে একটু বুঝো। ইনিশিয়াল ভলিউম V1 টা দেওয়া আছে 1.6 ইন্টু 10 কিউব সেন্টিমিটার কিউব। সো তুমি এটাকে কনভার্ট করবা। 1.6 ইন্টু 10 কিউব থাকলো, বাট এই যে সেন্টিমিটার কিউব যেটা, এটাকে তুমি মিটার কিউবে নিয়ে যাবা। তাহলে সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নিতে গেলে কি করতে হবে? 10 ইনভার্স 6 মিটার কিউব গুণ দিতে হবে। তাহলে যদি গুণটন দাও এখানে কত চলে আসবে? এখানে আসবে 1.6 ইন্টু 10 ইনভার্স 3 মিটার কিউব আসলো। একই স্টাইলে V2 টা বের করো। V2 টা কত? 3.2 ইন্টু 10 কিউব সেন্টিমিটার কিউব। তাহলে সেন্টিমিটার কিউব মানেই ঝামেলা, মিটার কিউবে নিব। তাহলে সেন্টিমিটার কিউবের বদলে আমরা কি করব? 10 টু দি পাওয়ার -6 দিয়ে গুণ দিয়ে দিব। 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব গুণ দিয়ে দিলাম। তাহলে 1 সেন্টিমিটার কিউবের জায়গায় 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব বসায় দিলাম। এটা হয়ে যাবে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু দুইটা জিনিস বের করে ফেলছি, একটা হচ্ছে V1 আর একটা হচ্ছে V2। দুইটা জিনিসকে আমাদের মিটার কিউবের রেসপেক্টে বের করলাম। এখন আমাদের কোশ্চেনে দেখো কি বলছে। আমাদের কোশ্চেনে বলছে হিট অ্যামাউন্ট অফ 2400 জুল ইজ সাপ্লাইড টু ইট। অর্থাৎ কোন একটা গ্যাস সিস্টেমে তুমি হিট সাপ্লাই দিচ্ছ কত? সেটা হচ্ছে 2400 জুল। হিট সাপ্লাই দেওয়া হলে আমাদের কিন্তু সিস্টেম এখানে হিট অ্যাবজর্ব করে। সো হিট যদি অ্যাবজর্ব করে, হিট সাপ্লাই দেওয়া হয় বা হিট অ্যাবজর্ব করে, সেই ক্ষেত্রে আমাদের হিট এনার্জিটা হয়, দ্যাট ইজ কিউটা হয় পজিটিভ। সো কিউ এখানে হবে পজিটিভ 2400 জুল at a constant pressure of 5 into 10 to the power 5 pascal। প্রেসারটা এখানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট প্রেসারটা কত? 5 into 10 to the power 5 pascal। A student observed the change in internal energy and found it 1.6 into 10 cube joule। So একটা স্টুডেন্ট অবজার্ভ করছে এবং পাইলো ইন্টারনাল এনার্জি চেঞ্জটা হচ্ছে 1.6 into 10 কিউব। এটা তোমার বিশ্বাস করার কোনো দরকার নাই, কারণ হচ্ছে কোয়েশ্চেনে বলতেছে whether the change in internal energy observed by the student was in the STEM was correct, justify with mathematical analysis। So এখানে তোমাকে বলতেছে যে তুমি স্টুডেন্ট যেই ভ্যালুটা অবজার্ভ করছে সেটার দিকে তাকাবা না। ও কি অবজার্ভ করছে তো ভুল অবজার্ভ করতে পারে, ওর উপর বিশ্বাস করার তোমার কোনো দরকার নাই। তুমি নিজে নিজে ক্যালকুলেট করে দেখো আসলেই চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি এটা আসে কিনা। সো এটা কিভাবে ক্যালকুলেট করবা খেয়াল করো। দেখো ভাইয়া তোমাকে কোশ্চেনে একটা প্রেসার দেওয়া আছে। প্রেসারটা কত? 5 into 10 to the power 5 pascal। কোশ্চেনে একটা ইনিশিয়াল ভলিউম V1 দেওয়া আছে, সেটা কত? 1.6 into 10 to the power -3 মিটার কিউব। কোশ্চেনে একটা
ফাইনাল ভলিউম দেওয়া আছে সেটা কত 3.2 ইন্টু 10⁻³ মিটার কিউব। সো ভাইয়া যখন এই তিনটা ভ্যালু তোমার চোখের সামনে আসবে তোমার মাথায় নিশ্চয়ই খেলা করতেছে এই তিনটা ভ্যালু দিয়ে তো আমি ডাব্লিউটা বের করতে পারি, সেটা হবে পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। সো প্রথম কাজ হবে ডাব্লিউ বের করা। ডাব্লিউটা যদি বের করি, পি এর মান হচ্ছে 5 ইন্টু 10⁵, ভি টু হচ্ছে 3.2 ইন্টু 10⁻³ আর ভি ওয়ান হচ্ছে 1.6 ইন্টু 10⁻³ ওকে। সো আমরা এখানে সবগুলাকে ক্যালকুলেশন করে ফেললাম। আমাদের এখানে ক্যালকুলেশন করলে কৃত কাজটা বের হয়ে যায়, ওয়ার্ক ডানটা বের হয়ে যায়। সো ওয়ার্ক ডানটা আমাদের কত আসে, অনেকে হচ্ছে কি কমেন্ট করছো, ওয়ার্ক ডানটা আসবে হচ্ছে 800 জুল। সো আমরা কিন্তু ওয়ার্ক ডানটা বের করে ফেললাম 800 জুল। ভাইয়া ওয়ার্ক ডানটা তুমি যখন বের করবা তোমার সামনে কিন্তু রাস্তা ক্লিয়ার। দেখো তুমি অলরেডি জানো অ্যাবজর্ব হিটটা কত বা হিট এনার্জিটা কত, প্লাস 204,000 জুল। আর অলরেডি তুমি ক্যালকুলেশন করে দেখছো ওয়ার্ক ডানটা হচ্ছে 800 জুল। সো এখন তোমাকে ডেল্টা ইউটা বের করতে হবে। কিভাবে বের করবা আমার চাইতে এখন তুমি ভালো জানো, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অ্যাপ্লাই যদি করো এখান থেকে খুব সহজে তুমি ডেল্টা ইউ এর ভ্যালুটা বের করতে পারো, সেটা হচ্ছে কিউ মাইনাস ডাব্লিউ করে। ওকে, তাহলে কিউ মাইনাস ডাব্লিউ করে ফেলো। কিউ এর ভ্যালু দেওয়া আছে 2400, ডাব্লিউ হচ্ছে ভাইয়া 800। সো তোমার আনসার তুমি পাবা হচ্ছে 1600। বেসিক্যালি এটাই কিন্তু আমাদের 1.6 ইন্টু 10 কিউব। 1600 মানেই হচ্ছে 1.6 ইন্টু 10 কিউব। সো এটা মানেই কিন্তু হচ্ছে 1600 জুল আর কি, একই জিনিস। সো আমরা বুঝতে পারতেছি যে না আমরা অ্যাকচুয়ালি আমাদের স্টুডেন্টটাকে ওর অবজার্ভটাকে বিলিভ করতে পারতাম, কারণ ও আসলে ঠিকঠাকই অবজার্ভ করছিল। এখানে হয়তো ওই যে প্রেরণা তোমার হয়তো একটু ফ্র্যাকশনে ভ্যালু চলে আসছে, তুমি চেষ্টা করো যে একদম অ্যাকুরেট ভ্যালুটাকে নেওয়ার জন্য, তাহলে ইনশাআল্লাহ ফ্র্যাকশনে আসবে না। ওকে, 1600। আচ্ছা প্রেরণা মানে একটু ক্যালকুলেশন মিস্টেক করছো, হ্যাঁ এখানে তোমার একটু মিস্টেক হয়েছে, একটু দেখো। সো অবজারভেশনটা কারেক্ট ছিল, এটাই হচ্ছে কথা। আমাদের স্টুডেন্টের অবজারভেশনটা কিন্তু কারেক্ট ছিল, ও মাপছে 1600, আমিও ক্যালকুলেশন করে পাইলাম 1600। সো দেখো এটাই কিন্তু আমাদের একটা 4 মার্কের কোশ্চেনে পরীক্ষা আসছিল। এখন আমাদের আজকের কাছে লাস্ট কোশ্চেন, এটা হচ্ছে একটা স্টেম। সো এই স্টেমটা দেখে ভালো বোঝা যাচ্ছে না, আমি তোমাদের জন্য এই স্টেমটাকে ক্লিয়ার করে রাখি। এই ছবিটা তোমরা দেখো না, এই ছবিটা আমি ক্লিয়ার করে রাখতেছি, ছোট হয়ে গেছে, ক্লিয়ার করে রাখতেছি। ছবিটা অনেকটা এইরকম। এইখানে দেখো বলা হচ্ছে যে আমাদের এখানে একটা থার্মোডাইনামিক গ্যাসের বা কোনো একটা গ্যাসের এইখানে একটা কি বলা হচ্ছে সাইকেলের মতো আঁকা আছে, ঠিক আছে। দেখো ডি নাম্বার কোশ্চেনটা পড়লে বুঝতে পারবে। ইন দ্য লাইট অফ দ্য স্টেম কম্পেয়ার দ্য ওয়ার্ক ডান ইন ইচ স্টেপ অফ পি কিউ আর পি সাইকেল। সো এই সাইকেল আসলো কোথা থেকে, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। সাইকেল মানে কোন একটা কিছু যখন যেখান থেকে স্টার্ট করে আবার সেখানে ফিরে আসলে আমরা বলি সেটা একটা সাইকেল। সো এখানে দেখো কি হয়েছে, এটা নিয়ে তুমি টেনশন করো না, তুমি জাস্ট দেখো এই হচ্ছে পি, এই হচ্ছে ভি। তাহলে আমাদের এখানে বেশ কিছু পয়েন্ট আছে, 3টা পয়েন্ট আছে। 3টা পয়েন্ট কি কি, এই পয়েন্ট হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এই 3টা পয়েন্ট আছে। সেই 3টা পয়েন্টে কি হচ্ছে একটু বুঝো। 3টা পয়েন্টে তুমি প্রথমে গ্যাসটা যাচ্ছে পি থেকে কিউতে, এরপরে গ্যাসটা চলে যাচ্ছে কিউ থেকে আর এ, কিউ থেকে আর এ, এরপরে গ্যাসটা আসতেছে আর থেকে পিতে। সো এইখানে দেখো গ্যাসটা স্টার্ট করছিল কোথা থেকে, পি থেকে, তারপর কই গেল কিউতে, কিউ থেকে আবার কই গেছে আরে, আর থেকে আবার কোথায় আসছে পিতে। তাহলে এইভাবে দেখো গ্যাসটা একটা কমপ্লিট সাইকেল কমপ্লিট করছে। সে পি থেকে স্টার্ট করছে, পি থেকে প্রথমে কিউতে গেছে, দেন কিউ থেকে আরে গেছে, দেন আর থেকে আবার পিতে চলে আসছে। সো ও কিন্তু একটা কমপ্লিট সাইকেলে আছে, ঠিক আছে, একটা সাইকেল কমপ্লিট করছে। সো এটা একটা সাইকেল। সাইকেল নিয়ে আমরা ডিটেলস আলাপ আলোচনা দেখবো সামনের ক্লাসে, কার্নোট সাইকেল নিয়ে আমরা আলাপ আলোচনা করবো, প্যারা নিও না। সো এখন তোমাকে ডি নাম্বার কোশ্চেনটা আমি একটু পড়ি। ইন দ্য লাইট অফ দ্য স্টেম কম্পেয়ার দ্য ওয়ার্ক ডান ইন ইচ স্টেপ। ইচ স্টেপ এই কথাটা মানে কি, এখানে বেশ কিছু স্টেপ আছে, এই সাইকেলে বেশ কিছু স্টেপ আছে। কিরকম, এই যে আমাদের একটা স্টেপ হচ্ছে এই স্টেপটা, পি থেকে কিউতে যাচ্ছে, এটার নাম আমি দিতে পারি স্টেপ পি কিউ, পি থেকে কিউতে যাচ্ছে। আরেকটা স্টেপ আমাদের কিরকম, আরেকটা স্টেপ হচ্ছে আমাদের এই যে কিউ থেকে আমরা আরে যাচ্ছি, কিউ থেকে আমরা আরে যাচ্ছি। আরেকটা স্টেপ হচ্ছে আমরা এই যে দেখো কিউ থেকে আরে যাচ্ছি, এটা হচ্ছে আরেকটা স্টেপ। এই স্টেপটা হচ্ছে আমরা কিউ থেকে আরে যাচ্ছি। আরেকটা স্টেপ কি দেখো, আরেকটা স্টেপ হচ্ছে আমরা এই যে আর থেকে কই নামতেছি, পিতে নামতেছি, এটা হচ্ছে আমাদের আরেকটা স্টেপ। সো এই বেসিক্যালি আমরা কিন্তু এই 3টা স্টেপকে আলাদা আলাদা ভাবে দেখছি, এই 3টা স্টেপকে আমরা আলাদা আলাদা ভাবে চিনি। সো দেখো এই 3টা স্টেপের জন্য তোমাকে প্রশ্নে
কিছু ভলিউম দেওয়া আছে, কিছু প্রেসার দেওয়া আছে। ভলিউম দেখো দেওয়া আছে, প্রেসার দেখো দেওয়া আছে, হয়তো ছোট ছবি দেখে বোঝা যাচ্ছে না, আমি এখানে এঁকে দিচ্ছি। সো এখানে ভলিউম দেওয়া আছে হচ্ছে দেখো 4, এখানে ভলিউম দেওয়া আছে দেখো 8, এখানে আবার প্রেসার দেওয়া আছে ধরো 20, এইখানে ধরো প্রেসার দেওয়া আছে 40। প্রেসারটা আছে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার, একই জিনিস। আর ভলিউমটা হচ্ছে মিটার কিউব। সো তোমাকে বলছে এই প্রত্যেকটা স্টেপে তুমি ওয়ার্ক ডান কম্পেয়ার করবা। ভাই প্রত্যেকটা স্টেপের ওয়ার্ক ডান কিন্তু আমরা বের করা দেখছি। কিরকম? ধরো এই যে প্রথম স্টেপটা হচ্ছে এইটা, প্রথম স্টেপটা হচ্ছে হলুদ কালারের স্টেপটা। এই স্টেপে তুমি কোথা থেকে কোথায় যাচ্ছ, পি থেকে কিউতে যাচ্ছ, এটা একটা স্টেপ। এই স্টেপের জন্য ওয়ার্ক ডান কিভাবে বাইর করে আমরা দেখছি না? আমরা কি করছিলাম, এই যে এইখানে একটা লম্ব টানছিলাম, লম্ব টানার পর আমরা এখানে একটা এরিয়া তৈরি করছিলাম, তাই না? এবং এই এরিয়াটা আমরা এইভাবে বের করে ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করছিলাম। ঠিক আছে, তোমাদের যদি মনে না থাকে আমি জাস্ট দেখা আনতেছি। দেখো এখানে কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছে, দেখো এরকম কিন্তু আমরা রেক্ট্যাঙ্গেল একটা সলভ করছি। দেখো এরিয়ার মাধ্যমে আমরা এরকম একটা রেক্ট্যাঙ্গেল সলভ করছি। দেখো এই যে এরকম একটা স্ট্রেট লাইন গেছে, একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছে এরিয়াটা, সেই এরিয়ার মাধ্যমে আমরা ওয়ার্ক ডান কিন্তু সলভ করছি। সো আমি প্রথমেই তোমাকে যে এক্সাম্পলটা দেখাইছি হুবহু সেই এক্সাম্পলটাই কিন্তু জাস্ট সিকিউতে তোমাকে ঘুরায় দিছে। দ্যাট ইজ স্টেপ পি থেকে কিউতে ওয়ার্ক ডানটা বের করতে দিছে। সো এটা আমরা করছি অলরেডি, এটা আমরা পারবো ইনশাআল্লাহ। এগেইন তুমি যদি দেখো কিউ থেকে আমরা আর এ যাচ্ছি, আমাকে বলো তো কিউ থেকে আর এ যাওয়ার জন্য ওয়ার্ক ডানটা বের করা কোনো বিষয়? উত্তর হচ্ছে কোনো বিষয়ই না। কিউ থেকে আর এ যাওয়ার জন্য ওয়ার্ক ডানটা বের করা কিন্তু আমাদের কাছে কোনো বিষয়ই না। কেন বিষয় না ভাইয়া? কারণ এটা আমরা অলরেডি দেখছি এরকম একটা জিনিস। দেখো কিউ থেকে আমি যখন আর এ যাচ্ছি কি হচ্ছে, কিউ পয়েন্টে আমার ভলিউমটা কত 8, আবার আর পয়েন্টে আমার ভলিউমটা কিন্তু 8। আমি যখন কিউ থেকে আর এ যাচ্ছি সোজা উপরে যাচ্ছি, আমার এখানে ভলিউমটাকে ফিক্স রেখে আমি সোজা উপরে উঠতেছি, দেখো এরকম একটা অঙ্ক তোমার খাতায় করা আছে। কই করা আছে? এক্সাম্পল 4 দেখো, এখানেও ভলিউমটাকে ফিক্স রেখে আমি সোজা উপরে উঠতেছি। সো ভলিউমটাকে ফিক্স রেখে যখন সোজা উপরে উঠি তখন কিন্তু আমাদের ভলিউমের কোনো চেঞ্জ হয় না। আর ভলিউমের চেঞ্জ না হলে আয়তনের পরিবর্তন বা ডেল্টা ভিটা 0, ডাব্লিউটাও হয় 0। সো এই কেসটাতে দ্যাট ইজ আমাদের স্টেপ কিউ টু আর এ আমরা চোখ বন্ধ করে বলতে পারতেছি, যেহেতু এখানে কোনো চেঞ্জ অফ ভলিউম নাই, নো চেঞ্জ অফ ভলিউম, কাজেই এখানে আমাদের ওয়ার্ক ডানটা হবে 0। সো এটা খুবই সহজ হয়ে গেল। এখন দেখো আমাদের আরেকটা যে স্টেপ বাকি আছে সেটা হচ্ছে এই যে পিঙ্ক স্টেপটা হচ্ছে স্টেপ আর টু পি। আমরা কিন্তু এটাও দেখছি। দেখো এই পিঙ্ক স্টেপটা জন্য আমরা কিন্তু ওয়ার্ক ডান দেখছি কিরকম। এখানে দেখো আমরা আর থেকে কোথায় আসতেছি, পি তে আসতেছি। তো আমাদের কাজ হচ্ছে আর থেকে এইরকম একটা লাইন টানা, আবার দেখো পি থেকে এইরকম একটা লাইন টানা। তাহলে এখানে আমাদের দেখো একটা এরিয়া তৈরি হয়ে যাচ্ছিল। তো আমরা যেটা করছিলাম এই এরিয়াটা বের করছিলাম, এই এরিয়াটা থেকে আমরা ওয়ার্ক ডানটা বের করছিলাম। এবং খেয়াল করে দেখো এখানে কিন্তু আমাদের ভলিউমটা কমতেছে, এখানে কিন্তু আমাদের ভলিউমটা দেখো কমতেছে, দেখো ভলিউমটা কিন্তু কমে যাচ্ছে, ওকে ভলিউমটা কিন্তু আমাদের এখানে কমে যাচ্ছে। দেখো আর পয়েন্টে থাকাকালীন আমাদের ভলিউম ছিল 8, বাট যখন আস্তে আস্তে সে পি তে নেমে গেল তখন তার ভলিউম হয়ে গেছে 4। সো এই ক্ষেত্রেও কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আমাদের ভলিউমটা কমছে, সো ওয়ার্ক ডানটা নেগেটিভ হবে। দেন আমরা এরিয়ার মাধ্যমে ওয়ার্ক ডান বের করব, ওয়ার্ক ডানটা নেগেটিভ আসবে। সো এই স্টেপের জন্য যেভাবে ক্যালকুলেশন হবে হুবহু সেম একটা স্টেপ কিন্তু আমরা দেখছিলাম আমাদের এক্সাম্পল 3 তে। খেয়াল করে দেখো এক্সাম্পল 3 তে আমাদের এই যে এই 1 নাম্বার বিন্দু থেকে 2 নাম্বার বিন্দুতে আমাদের গ্যাসটা মুভ করছিল। সো এইভাবে মুভ করছিল, ভলিউমটা কমে গেছিল, এই কারণে নেগেটিভ আসছিল। আমরা ট্রাপিজিয়ামের এরিয়া দিয়ে ওয়ার্ক ডান বের করছিলাম, হুবহু সেম। সো দেখো যা কিছু করা আসছে সেগুলাই কিন্তু তোমাকে সিকিউ এর মাধ্যমে কোশ্চেনে দিয়ে দেওয়া হয়। সো এইখানে আমি আশা করি ইনশাল্লাহ তোমরা এই 3টা স্টেপের জন্য ওয়ার্ক ডানটা খুব সহজে বের করতে পারবা। ঠিক আছে, তাহলে এইটা তোমাদের একটু হোমওয়ার্ক থাকলো, ডি নাম্বারটা এটা করতেই পারবা হোমওয়ার্ক। এখন সি নাম্বারটাই কি বলছে দেখো, সি নাম্বারটা এখানে অনেক কিছু লেখালেখি হয়ে গেছে, ছবিটাও ভালো না। সি নাম্বারে কি বলছে আমি এটা পরের স্লাইডে নিয়ে তোমাকে বলতেছি। আর সি নাম্বারের জন্য কিছু কথা বলা আছে, সেটা হচ্ছে 80 জুল অফ হিট এনার্জি সাপ্লাইড টু দ্য থার্মোডাইনামিক সিস্টেম টু মুভ ইট ফ্রম কিউ টু আর। অর্থাৎ কিউ থেকে আর এ যখন মুভ করতেছে গ্যাসটা তখন তাকে 80 জুল হিট সাপ্লাই দেওয়া হয়েছে।
এটা আমাদের বলা হচ্ছে। আর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি অফ থার্মোডাইনামিক সিস্টেম টু রিচ আর অ্যাকর্ডিং টু দ্য স্টেম। অর্থাৎ এই যে গ্যাসটাকে তুমি কিউ থেকে আরে নিয়ে যাচ্ছ, এই সময় কতটুকু হিট তুমি ওকে সাপ্লাই দিচ্ছ, 80 জুল হিট সাপ্লাই দিচ্ছ। ঠিক ঠিক তখন আমার চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জিটা কত হবে কিউ থেকে আরে যাওয়ার পথে, সেটাই জানতে চাইছে। তাহলে চলো আমরা নতুন একটা স্লাইড নিয়ে এখানে কোয়েশ্চেনটা একটু সলভ করার ট্রাই করি। দেখো তোমাকে কোয়েশ্চেনে কি বলছে, কিউ থেকে আরে যাওয়ার জন্য তোমার থার্মোডাইনামিক সিস্টেমে তুমি গ্যাস সাপ্লাই, হিট সাপ্লাই দিতেছো 80 জুল। তাহলে হিট যদি সাপ্লাই দাও, তোমার সেই সিস্টেমটা সেই হিটটাকে অ্যাবজর্ব করবে। তাহলে সিস্টেমটা এখানে হিটটা অ্যাবজর্ব করতেছে। তাহলে সিস্টেম অ্যাবজর্বস হিট কত, সেটা 80 জুল। 80 জুল কিউ থেকে আরে যাওয়ার পথে 80 জুল হিট অ্যাবজর্ব করে। তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি এটাই আমাদের শেষ। হ্যাঁ, এটাই আমাদের শেষ। চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি কিউ থেকে আরে যাওয়ার ক্ষেত্রে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি ডেল্টা ইউটা কত। সো তোমার কিন্তু এখানে ফুল গ্রাফটা দরকার নাই। তোমাকে এখানে কোয়েশ্চেনটা করছে কিসের উপর, কোয়েশ্চেনটা করছে কিউ থেকে আর স্টেপের উপর, কিউ থেকে আর স্টেপের উপর। সো এখানে তোমার ফুল গ্রাফটা দরকার নাই। ফুল গ্রাফটা কিরকম ছিল, এটা ছিল পি, এটা ছিল কিউ, এটা ছিল আর। হ্যাঁ, সো এই গ্রাফটা অ্যাকর্ডিং টু দিস গ্রাফ তোমাকে জাস্ট কিউ থেকে আর এ যাওয়ার জন্য ক্যালকুলেশন করতে হবে। কারণ তোমাকে পুরা কোয়েশ্চেনে যা কিছু বলছে সবকিছু হচ্ছে কিউ থেকে আর এ যাওয়ার জন্য কি হবে না হবে। তাহলে কিউ থেকে আর এ এই যে যাচ্ছিলা, এই পাথটাতে বা এই স্টেপটাতে বলতো আমাদের ভলিউমের কোনো চেঞ্জ আসছিল? ভলিউম চেঞ্জ ছিল 0। ভলিউমের কোনো চেঞ্জ নাই। দেখো ফিক্সড ভলিউম রেখে গ্রাফটা সোজা উপরে উঠে যাচ্ছে, ভলিউমের কোনো চেঞ্জ নাই। ভলিউমের কোনো চেঞ্জ না থাকলে এই ক্ষেত্রে আমাদের ডাব্লিউটা কত হবে? 0। সো আমরা জানি এই ক্ষেত্রে ডাব্লিউটা হচ্ছে 0। সো তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে বা প্রশ্নে বলা হচ্ছে কিউটা হচ্ছে প্লাস 80 জুল। আমাদের হিটটা অ্যাবজর্ব করতেছে যেহেতু 80 জুল, কিউটা হবে প্লাস 80। আর আমাদের এইখানে ডাব্লিউটা হচ্ছে 0। তোমাকে বের করতে হবে ডেল্টা ইউটা কত। ডাব্লিউটা কিভাবে 0 হলো? এই যে দেখো কিউ থেকে আরে যাওয়ার পথে আমাদের ভলিউম চেঞ্জ হয় নাই, সো ডাব্লিউ 0 কনস্ট্যান্ট। আমরা এরকম একটা অঙ্ক দেখছিলাম এক্সাম্পল 4 এ। তাহলে তোমরাই বলো এটা কিভাবে বের করবে? এটা কিন্তু এক লাইনের অঙ্ক। ফর্মুলা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, কিউ সমান সমান ডেল্টা ইউ প্লাস ডাব্লিউ। তাহলে এইখানে ডেল্টা ইউ কত আসবে? সেটা আসবে কিউ মাইনাস ডাব্লিউ। কিউ হচ্ছে 80, ডাব্লিউ হচ্ছে 0, সো আনসার আসবে 80 জুল। দেখছো কত সহজ অঙ্ক? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ঠিক আছে, তাহলে তোমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আর আমাদের এইখানে তোমাদের বলছিলাম নলেজ বেস যত কোশ্চেন আছে না সবকিছু দেখো স্লাইডে দিয়ে দিছি। হ্যাঁ, একদম সলিউশন সহ স্লাইডে দিয়ে দিছি। স্লাইডটা তোমাদের পেয়ে যাবা কিছুক্ষণের ভিতরেই। স্লাইডটা দেখে একটু নলেজ বেসড আর কম্প্রিহেনসিভ কোশ্চেন গুলা একটু পড়ে নিবা। সব উত্তর টুত্তর সব স্লাইডে দেওয়া আছে, সো কোনো প্যারা নিও না। আর তোমাদের তো ফুল সিলেবাস ব্যাচের সাথে শর্ট সিলেবাস ব্যাচের একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে দেখো যখন শর্ট সিলেবাস ছিল তখন স্যারদের কাছে কোয়েশ্চেন করার জায়গা ছিল কম। দেখা যেত থার্মোডাইনামিক্স থেকে ওনাকে একটা জায়গায় দুটা কোশ্চেন করতে হইতো। সো উনি যখন ফার্স্ট কোশ্চেনটা সেট করতেছে তখন সেটা ইজি করতেছে, বাট সেকেন্ড কোশ্চেনটা যখন সেট করতেছে তখন সেটা এট টাইমস ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। বাট তোমাদের কেজে কি হবে, ফুল সিলেবাস যেহেতু কোশ্চেন করার জায়গা অনেক বেশি, সো তোমাদের কেজে যেটা হবে থার্মোডাইনামিক্স থেকে স্যাররা একটা কোশ্চেনই করবে। এবং নর্মালি তুমি 19 ব্যাচের আগে যখন ফুল সিলেবাস ছিল তখনকার থার্মোডাইনামিক্সের কোশ্চেনগুলো দেখো, খুব একটা প্যাচানো না, খুব একটা কঠিন কিন্তু হয় না। সো এখান থেকে আমাদের আশার আলো হচ্ছে বা সাইন অফ হোপ হচ্ছে আমরা যদি সিলেবাসটা ওভারঅল এজ এ হোল কাভার দিতে পারি ভালো মতো, তাহলে ইনশাল্লাহ কেউ আমাদেরকে আটকাইতে পারবে না। এমন না যে একটা চ্যাপ্টার পর তোমার অনেক বেশি এক্সপার্টাইজ হইতে হবে, দ্যাট ইজ অ্যান নেসেসারি অর রিকোয়ারমেন্ট। মেইন রিকোয়ারমেন্ট হচ্ছে ওভারঅল পুরা জিনিসটাকে একটু মোটামুটি ভাবে সিলেবাসটা কাভার দেওয়া। তুমি যদি মোটামুটি ভাবে সিলেবাসটা কাভার দিয়ে পরীক্ষা এক্সাম হলে যাও, এনি অ্যাডমিশন টেস্ট, এনি বোর্ড এক্সাম তুমি ইনশাল্লাহ ভালো করতে পারবা। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।